ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। ওকে, সো আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ক্লিয়ারলি আছে কিনা। তাহলে আমরা শুরু করব আমাদের আজকে যে ক্লাস, সে আলোচনায় আমরা চলে যাব। তো আমাকে একটু ঝটপট জানিয়ে দাও যে সব কিছু ঠিক আছে কিনা। তো গত ক্লাসে আমরা পড়তেছিলাম আমাদের বিলাসী যে গল্পটি রয়েছে, এই বিলাসী গল্পের আমাদের যে দ্বিতীয় পার্ট রয়েছে, আজকে আমরা সেই দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে হচ্ছে আমরা বিলাসীর যে প্রথম পর্ব যেটি রয়েছে, আমরা বিলাসীর প্রথম পর্বটি নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ বিলাসী অনেক বড় একটা গল্প হওয়াতে আসলে এক ক্লাসের ভিতরে আমরা এটাকে শেষ করতে পারি নাই। ওকে, সো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই ক্লাসেরই একটা গল্প ছিল, এটা ভাইরাল হয়ে গিয়েছে। হ্যাঁ, ওই যে রাফি আর একটা মেয়ের গল্প। হ্যাঁ, ওকে ঠিক আছে। তো যাই হোক, অনেকেই থাকে আসলে ক্লাস করার জন্য না, হ্যাঁ, ভিডিও ভাইরাল করার জন্য অনেকেই থাকে। আচ্ছা, ওকে, সো আজকে আমরা এই স্লাইডটা থেকে হচ্ছে আমাদের আজকের পড়া শুরু হবে। এই স্লাইডটা থেকে আমাদের আজকের পড়া শুরু হবে। ওকে ভাই, ধ্রুব বুকটা বাদে কি বুক কিনবো? ধ্রুব বইটা বাদে নিতে পারো, লেকচার পাঞ্জেরি এগুলো খারাপ না, দেখতে পারো, এগুলো একাডেমিকের জন্য এগুলো বেস্ট মোটামুটি। আচ্ছা, তো আসো বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। দেখতেছো আজকে যে স্লাইডগুলো সাজিয়েছি কত চমৎকার করে তোমাদের জন্য আজকের স্লাইডগুলো সাজিয়েছি। প্রত্যেকটা স্লাইড দেখো, এই যে হলুদ অংশে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ব্যাখ্যা। তো ব্যাখ্যাগুলো খুবই চমৎকার করে আমি সাজিয়েছি, যাতে করে হ্যাঁ ওকে। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। একজন বলছে বিলাসী গল্পের মূল আলোচ্য বিষয় কি? প্রথম ক্লাসটা একটু করে নিও বাবা। বিলাসী গল্পের মূল আলোচ্য বিষয়, মূল ভাব প্রথম ক্লাসের একদম প্রথমেই আলোচনা করেছি। ওকে, আচ্ছা, তো এখন আবার এই প্রশ্ন করাটা এটা নিতান্তই বিলাসিতা, আর কিছুই না। হ্যাঁ, ক্লাসের সময় নষ্ট করার জন্য এই প্রশ্নটা করেছো। আচ্ছা ঠিক আছে, এখন কি পিডিএফ পাবো? হ্যাঁ, আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ পিডিএফটা তোমাদের ধারে পৌঁছে যাবে। আজকের ক্লাসটা করার পরেই তোমরা হচ্ছে পিডিএফ পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা কি প্রস্তুত? আমরা একটু তাহলে চলে যাব আমাদের যেই গল্প, সেই গল্পটাতে চলে যাবো আজকে, ইনশাল্লাহ শেষ করে দিব। ওকে, আসো তাহলে। স্যার কাইন্ডলি প্রতিবেদন লেখার নিয়ম দেখাবেন। বাবারে বললাম তো, তোমার কোর্সের সব কিছু দেখাই তোমার শেষ করব। এত উত্তেজিত হওয়ার তো কিছু নেই। আমি সব কিছু দেখাবো অ্যান্ড দেখাই, সব কিছু পড়াবো, তারপর কোর্স শেষ হবে। এর একটা টপিক বাদ থাকলেও কোর্স শেষ হবে না, একটা টপিক বাদ থাকলেও কোর্স শেষ হবে না। ওকে ঠিক আছে, ওকে। ক্যামেরা সোজা করুন। ক্যামেরা সোজাই আছে, আমার কাছে ক্যামেরা বাঁকা মনে হচ্ছে না। আচ্ছা ভাই, আপনাকে অসুস্থ লাগছে? না, অসুস্থ লাগতেছে না। অ্যাকচুয়ালি সারাদিন ক্লাস নিয়েছি, তো অফলাইনে ক্লাস ছিল। তারপর হচ্ছে 6:30 থেকে 6:30 থেকে 4:30, মানে 4:30 থেকে অনলাইনে একটা ক্লাস ছিল, দেন একটু ঘুমালাম, ঘুম থেকে উঠলাম, এই জন্য। ঠিক আছে, আচ্ছা এইবার আসো তাহলে আমরা একটু চলে যাই গত ক্লাসে যে জায়গা ছিল, এরপর থেকে আমরা একটু শুরু করি। এই তো এরাই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় মানে কি? মানে সকালে ঘুম থেকে উঠে স্মরণ করার যোগ্য, এটাকে বলা হয় প্রাতঃস্মরণীয়। প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মানে বৈরাগ্য বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিয়াছিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করতে লাগলো যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে মানে পরে তাহা বেহাত মানে হাত ছাড়া হয়। এটার মানে কি খেয়াল করো, মানে এই কিছু লোক তারা প্রাতঃস্মরণীয় মানে স্বর্গীয় মুখোপাধ্যায়, তিনি এখন আর নেই। এই মুখোপাধ্যায় মহাশয় তিনি এমন মানুষ ছিলেন যে মানুষ তাকে সকালে ঘুম থেকে উঠে স্মরণ করে, মানে সকালে ঘুম থেকে উঠে স্মরণ করার যোগ্য মানুষ ছিলেন। তো তার যে পুত্রবধূ ছিল, তার বিধবা পুত্রবধূ, তিনি বৈরাগ্য বছর 2 মানে বছর 2 তিনি কাশীবাস করেছেন। কাশীবাস মানে হচ্ছে তিনি বছর 2 তিনি পতিতালয়ে ছিলেন। এই স্বর্গীয়, তাহলে এখান থেকে পরীক্ষাতে কি প্রশ্ন আসতে পারে যে কার বিধবা পুত্রবধূ কাশীবাস করেছিলেন? উত্তর হচ্ছে স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়। অথবা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কে পতিতালয় ছিলেন, কে 2 বছর কাশীবাস করেছিলেন? উত্তর হচ্ছে বিধবা পুত্রবধূ। তো যাই হোক, এটা যখন করে আসলেন তখন নিন্দুক যারা ছিল তারা কানাকানি করতে লাগলো যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে পরে তাহা বেহাত হাতছাড়া হয়ে যায়, মানে ওই বিধবার যে সম্পত্তিগুলো ছিল সেগুলো হাতছাড়া হয়ে যায়। এই ভয়ে ছোটবাবু অনেক চেষ্টায় অনেক পরিশ্রম করে বৌঠান মানে হচ্ছে ভাবিকে বলা হয় বৌঠান। হ্যাঁ,
তো এরপরে বৌঠান যখন হইতে ফিরাইয়া আনিয়াছিলেন সেটা কাশিই বটে। খেয়াল করে দেখো, এইভাবে ছোটবাবু অনেক চেষ্টা করে, পরিশ্রমের পর বৌঠান মানে ভাবিকে যখন যেখান হইতে ফিরে আনছিলেন, মানে কাশি থেকে, পতিতালয় থেকে যখন ফিরে এনেছিলেন সেটার কথা বলতেছে, সেটা কাশিই বটে। যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে, ঔদার্য মানে কি? ঔদার্য মানে হচ্ছে মহানুভবতা, ঔদার্য মানে কি? মহানুভবতা। তো এই ছোটবাবু তার স্বাভাবিক মহানুভবতা দিয়ে গ্রামের বারোয়ারি, বারোয়ারি মানে হচ্ছে সম্মিলিত, মানে 12 জন মিলে, সোজা বাংলা বললো আর কি, সবাই মিলে পূজা বাবদ 200 টাকা দান করিয়া 5খান গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তম ফলাহারের পর, সদক্ষিণা উত্তম ফলাহার মানে হচ্ছে নিজ হাতে, ফলাহার মানে হচ্ছে হ্যাঁ ফল আহার, মানে ফল খাওয়ার আর কি। তো ব্রাহ্মণকে ফল খাওয়ানোকে বলা হয়ে থাকে ফলাহার। ফলাহারের পর প্রত্যেক সবান্ধবের হাতে যখন একটা করিয়া কাঁসার, কাঁসার মানে হচ্ছে টিন, কাঁসার গ্লাস দিয়া বিদায় করিলেন, মানে কাঁসার বলতে ওই যে টিনের গ্লাস ধরে দিলেন আর কি। তখনকার সময় যে আমরা যেমন কাঁচের গ্লাস, তখন টিনের গ্লাস ছিল আর কি। তখন ধন্য ধন্য পড়িয়া গেল, এমনকি পথে আসিতে অনেকেই দেশের এবং দশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগলেন। এমন সব যারা বড়লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সব সদনুষ্ঠানের আয়োজন হয় না। এইবার আসো একটু সলভ করো এই প্রশ্নটা, দেখি পারো কিনা। যে হ্যাঁ, যে দেখো যে বিলাসী গল্প অবলম্বনে পূজা বাবদ কত শত টাকা দান করা হয়েছিল। দেখো এই যে একটু আগে পড়েছি, যে বিলাসী গল্প অবলম্বনে পূজা বাবদ কত শত টাকা দান করা হয়েছিল। একজন বলছে প্রতিদালয় কি। এখন এটা কি জানার উদ্দেশ্যে প্রশ্ন করছে নাকি আল্লাহ জানে, এটা মানে ইয়ার উদ্দেশ্যে প্রশ্ন করছে। প্রতিদালয় হচ্ছে সোজা বাংলা বললে যেখানে হচ্ছে হ্যাঁ ডট 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 অনেক কিছু হয় আর কি, বুঝছো, বিভিন্ন ধরনের অপকর্ম হয়, হ্যাঁ অবাধ মেলামেশা নারী পুরুষের। ওকে, আচ্ছা এখন দেখো বলা হচ্ছে যে বিলাসী গল্প অবলম্বনে পূজা বাবদ কত শত টাকা দান করা হয়েছিল। তো দেখো এটা একটু খেয়াল করে দেখো, পূজা বাবদ কত শত টাকা দান করা হয়েছিল। দেখো এখানে খুব চমৎকার করে দেওয়া আছে যে পূজা বাবদ মানে গ্রামের বারোয়ারি সম্মিলিতভাবে পূজা বাবদ 200 টাকা দান করা হয়েছিল, 200 টাকা। ওকে, সো দেখো তাহলে এখানে বলা আছে কত শত টাকার কথা, বলা 200 টাকার কথা বলা আছে, তার মানে অপশন ক এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর খেয়াল করো, এইভাবে আমাদের প্রশ্নগুলো আসবে। এরপর খেয়াল করো, কিন্তু যাক মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, মানে আমাদের অনেক মহত্বের কাহিনী আছে, যোগে যোগে সঞ্চিত, সঞ্চিত মানে হচ্ছে জমা, যোগে যোগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর ধারেই স্তূপাকার হইয়া উঠিয়াছে। স্তূপাকার মানে কি? মানে এই যে এত আমাদের মহত্ব যেগুলো একেবারে স্তূপ হয়ে আছে, মানে অনেক মহত্ব স্তূপ হয়ে আছে। হ্যাঁ, মানে ওই যে স্তূপ বুঝে না, দানের স্তূপ, মানে যেখানে অনেক এরকম দান থাকে। তো বলছে আমাদের এরকম মহত্ব স্তূপাকার হয়ে আছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছে। অর্থাৎ এই যে দক্ষিণবঙ্গ রয়েছে, এই দক্ষিণবঙ্গে লেখক ঘুরে ঘুরে পল্লীতে এমন অনেক মহত্বের বিষয় প্রত্যক্ষ করিয়াছেন, মানে লেখক নিজের চোখে দেখেছেন। ন্যাড়ার কথা বল, ন্যাড়া নিজের চোখে দেখেছেন। চরিত্রেরই বল, হ্যাঁ ধর্মের বল, সমাজের বল, আর বিদ্যাতেই বলো, হ্যাঁ শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে। মানে তুমি চরিত্রের কথা বলো, তুমি ধর্মের কথা বলো, সমাজের কথা বলো, আর বিদ্যার কথা বলো, সব জায়গাতে একেবারে মানুষ কি হয়ে আছে, একেবারে পুরা হয়ে আছে, মানে আর কোনো ঘামতি নাই, আর কোনো কি নাই, কমতি নাই। এখন শুধু ইংরেজরা কষিয়া গালিগালাজ করিতে পারিলেই দেশটা উদ্ধার হয়ে যায়। মানে এখন এমন একটা অবস্থা হয়েছে, কষিয়া মানে ইংরেজদের ইচ্ছা মতো, মানুষ বলে না কষে একটা থাপ্পড় দিব, তো বলতেছে এখন মনে হয় যে ইংরেজদের আমরা যদি ইচ্ছা মতো যদি গালিগালাজ করি তাহলে মনে হয় যে দেশটা উদ্ধার হয়ে যায়, মানে ইংরেজরা আমাদেরকে ধ্বংস করে দিছে, এমন একটা ভাব। বৎসর খানেক আগে গত হইয়াছে, মানে বৎসর খানেক গত হইয়াছে মানে 1 বছর আগে আর কি, গত বছর আর কি, মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। মানে ন্যাড়া বলতেছে যে এই বছর খানেক, গত বছর মশার কামড় সে সহ্য করতে না পেরে হ্যাঁ সন্ন্যাসীগিরি, তার মানে সে আগে কি ছিল, সন্ন্যাস ছিল। সন্ন্যাস মানে হচ্ছে যাদের কোনো পরিবার নাই, কিছুই নাই, হ্যাঁ যারা সাধন বোঝন করে তাদেরকে বলা হয় সন্ন্যাস। এই সন্ন্যাসীর কাছে ইস্তফা দিয়েছে, মানে শেষ করেছে, দিয়া ঘরে ফিরিয়াছে। একদিন দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালোপাড়ার ভিতর দিয়ে চলিয়াছি। মানে ক্রোশ 2 বলতে ওই যে 2 ক্রোশ, বুঝতে পেরেছো, যেটা আমরা প্রথম ক্লাসে ক্লিয়ার করলাম। মালোপাড়া হচ্ছে যেখানে ওই যে তোমার সাপুরেরা যেখানে বাস করে, হ্যাঁ। তো এই মালোপাড়া যারা রয়েছে, এই মালোপাড়ার ভিতর দিয়ে ন্যাড়া একদিন যাচ্ছিল। হঠাৎ দেখি একটা কুটিরের কাছে, কুটির মানে হচ্ছে ঘর, ছোট ছোট যে ঘরগুলো থাকে, কুটিরের ধারে, ধার মানে হচ্ছে দরজা, মানে কুটিরের দরজাতে বসিয়া মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুঞ্জয় ওই কুটিরের ভিতরে, মানে মালোপাড়াতে, সে তো ওই যে বিলাসীকে বিয়ে করে মালোপাড়াতে চলে গেছে। মালোপাড়া মানে কি, যেখানে
তোমার হচ্ছে ইয়েরা বাস করে আর কি, সাপুরেরা বাস করে। সেখানে সে মৃত্যুঞ্জয়কে দেখলো, তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি ছিল। গেরুয়া, এই গেরুয়া হচ্ছে রঙের নাম, গেরুয়া হচ্ছে রঙের নাম, গেরুয়া রঙের একটা পাগড়ি ছিল। বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষর ও পুঁথিমালা, মানে ওই যে রুদ্রাক্ষর ও পুঁথিমালা সাপুরেদের গলায় যে ইয়েগুলো থাকে, তো মৃত্যুঞ্জয়ের গলাতে এগুলোই দেখাচ্ছে। হ্যাঁ, এরপর দেখো কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়, মানে সে এমনভাবে সাপুরে হয়ে গেছে। নর্মাল মানুষ তো এইসব রুদ্রাক্ষমালা পরে না, দেখবা সাপুরেরা হাতে ইয়ে পরে, এখানে তোমার বড় বড় মালা পরে। তো বলছে যে কায়াস্থের ছেলে একটা বছরের মধ্যে জাত দিয়ে একেবারে পুরোদস্ত সাপুর হয়ে গেছে। ওই যে আমরা বললাম কায়াত বংশের ছেলে ছিল, তো বলছে কায়াস্থের ছেলে এত একটা বছরের ভিতরে সে একেবারে পুরো দস্তুর, মানে একদম পুরো দমে সে এত বড় সাপুরে হয়ে গেছে। এটা মৃত্যুঞ্জয়কে দেখে ন্যাড়া বুঝে নাই। এইবার আসো এটা একটু সলভ করো, যে প্রশ্নে বলা হচ্ছে যে ন্যাড়া মৃত্যুঞ্জয়কে কুটিরের কোথায় বসে থাকতে দেখেছিল? দ্বারে, পাশে, ভেতরে, সামনে? বলো। আচ্ছা, একজন বলছে ভাইয়া আপনার কেমন মেয়ে পছন্দ? কেন বাবা, তুমি কি ঘটক? তুমি কি ঘটকালি শুরু করছো? আমার বলো তো, আমার কেমন মেয়ে পছন্দ, এটা তোমার কইলে এটাই আমার কয়াটাই লস, ঠিক আছে? বলাটাই লস। আজ এইটা পোলাপেন আমার কেমন মেয়ে পছন্দ, যেহেতু প্রশ্নটা করছে উত্তর দেওয়া যাইতে পারে। আমার কেমন মেয়ে পছন্দ? যার সাথে আমার খুব মেন্টালি ম্যাচ করে, মানে খুব মেন্টালি যার সাথে ম্যাচ করে, যে আমাকে নিয়ে ভাবে, অনেক ভাবে, তাকে আমার খুব পছন্দ। বুঝতে পারতেছ? আমি যা বলি সে তাই শুনে, ঠিক আছে? যে আমাকে অনেক ভালোবাসে, যে আমার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে, এরকম আর কি। বুঝছো নাই? আমি তো অনেক রোমান্টিক, তোমরা তো আমার মতো হতে পারো নি, দুঃখজনক। ওকে, আসো। তো উত্তর হবে কি বলো তো? দাঁড়ে। উত্তর কি হবে বলো? দাঁড়ে। আচ্ছা, আমি বলছি ভাই মন খারাপ। মন খারাপ কি ভাই? এটা মানুষ সারা দিন ক্লাস নিলে ওর মন বলে কিছু থাকে, অথচ আমার মনটা ছিল অনেক রোমান্টিক। ক্লাস নিতে নিতে আজ রোমান্টিক মনটা, কোনো রোমান্স দেখা যায় না, শুধু দেখা যায় বাংলা আর বাংলা। আচ্ছা ঠিক আছে, সো উত্তর হবে কি? ধারে। এই যে দেখো এখানে কিন্তু স্পষ্ট আছে, এই যে কুটিরের ধারে, দেখো এই যে কুটিরের ধারে, মানে কুটিরের দরজাতে বসে আছে, ঠিক আছে? সেখানে ধারে হবে। আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর হচ্ছে মানুষ কত শীঘ্র তাহার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আরেকটা জাত হইয়া উঠতে পারে, দেখছো? অথচ সে ছিল কায়াত বংশ, এই কায়াত বংশের ছেলেটা আজকে সাপুরে হয়ে গেছে। 14 পুরুষের জাত বিসর্জন দিয়ে একদম পুরো সাপুরের গেট আপ সে ধরে ফেলেছে, ঠিক আছে? এরপর দেখো বলা হচ্ছে, দেখো সে এক আশ্চর্য ব্যাপার, এটা দেখে সে আশ্চর্য হয়েছে। ব্রাহ্মণের ছেলে মেথরানি বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করতেছে। একটা ব্রাহ্মণের ছেলে, নেরা দেখেছে এমনও যে ব্রাহ্মণের ছেলে মেথরানি, মানে একটা মেথরের মেয়েকে বিয়ে করেছে, বিয়ে করে সে মেথর হইয়া গেছে। এই যে দেখো, এই জন্য আমি বাবা সবসময় বলি যে মেয়েদের ধারে কাছে যায় না। তুমি যেমন মেথরের মেয়ে বিয়ে করলে মেথর হইবা, আর তুমি ওই যে দেখো সাপুরের মেয়ে বিয়ে করে সাপুর হয়েছে, টিকটকের মেয়ে বিয়ে করলে টিকটকার হইবা। এটা সিম্পল। ভালো মেয়ে বিয়ে করবে, ভালো হইবে, সে তোমার উল্টা ভালো করে দিবে। একটা সময় তুমি অনেক টাকা পয়সা উড়াইবে, একটা ভালো মেয়ের সাথে প্রেম করবা, বিয়ে করবা, দেখবা তুমি তোমার টাকা সেভ করতে শিখবা। টাকা কি করতে শিখবা? সেভ করতে শিখবা, ঠিক আছে? যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। জীবনে যখন এগুলো যখন আসবে, জীবনে যখন প্রয়োগ হবে, এরকম মানুষ যদি কখনো আসে তখন বুঝবা। তার মানে এটা না যে আমার জীবনে আসছে, ব্যাপারটা আসলে ওরকম না, ভুল বুঝো না আমাকে। আচ্ছা, তো যাই হোক, এবোধ আমি করি, আপনারা সবই শুনিয়াছেন, আমি সৎ ব্রাহ্মণের ছেলে এন্ট্রাস, মানে এন্ট্রাস বলতে বর্তমান যে মাধ্যমিক আর কি, এন্ট্রাস বলছে আমি সৎ ব্রাহ্মণের ছেলে এন্ট্রাস পাশ করার পর ঢোমের মেয়ে বিবাহ করিয়া ঢোম হইতে দেখিয়েছি। এখন মানে ঢোম কারা? ডোম হচ্ছে তোমার হচ্ছে এই যে যারা মৃতদেহ সৎকারের, যার পেশা মৃতদেহ যারা সৎকার করে, এদেরকে বলা হয় ডোম, মানে নিম্ন শ্রেণীর যেই পেশাগুলো রয়েছে। তো বলছে যে ডোমের মেয়ে, আমি এমনও দেখছি যে ডোমের মেয়ে বিয়ে করে ডোম হয়ে গেছে। এন্ট্রান্স পাশ করা মানে যেটা বর্তমান মাধ্যমিক, এন্ট্রান্স পাশ করা ছেলে ডোমের মেয়ে বিয়ে করে সে ডোম হয়ে গিয়েছে। ওকে, এখন সে দুচুনি মানে হচ্ছে চাল ধোয়ার বাঁশের যে ঝুড়ি, ওই যে চাল ধুয়ে যে বাঁশের যে ঝুড়িগুলো আছে এগুলো, এখন সে দুচুনি কুলো বুনিয়ে বিক্রি করে। এখন তার কাজ হচ্ছে সে ওই বাঁশ দিয়ে ওই কুলাগুলো বানায়, এরপর এগুলো বিক্রি করে। এরপর দেখো শুয়ার চড়ায়, মানে তার এখন কাজ হচ্ছে, শুয়ার বলতে বোঝানো ওই শুকুর, তার এখন কাজ হচ্ছে শুকুর চালায়। তার মানে দেখো প্রত্যেকটা জিনিস তোমার উঠা বসা যার সাথে হবে তুমি কিন্তু তার মতো হবা, এটা স্বাভাবিক নর্মাল বিষয়। তুমি যার কাছে পড়তেছ তুমি তার মতো হবা, তুমি যাকে অনুসরণ করো তুমি তার মতো হবে। এই জন্য আমি সবসময় বলি আমাকে অনুসরণ করো, অনেক কিছু শেখার আছে।
তোমরা যে কেন যে বুঝো না, তোমাদেরকে বলেও লাভ নেই। দেখো, ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিয়ে করিয়া কসাই হইয়া যাইতো দেখেছি। দেখো নেরা কত কিছু দেখছি। নেরা বলছে যে কায়স্থের ছেলে, কায়াত ঘরের ছেলে, ভালো উচ্চ বংশে, কায়াত বংশ ভালো বংশ, এই বংশের ছেলে কসাইয়ের মেয়ে বিয়ে করছে। কসাইয়ের মেয়ে বিয়ে করছে মানে কি? কসাই মানে কি? যারা ওই যে গরু জবা করে, গরু মাংস বিক্রি করে, এই কসাইয়ের মেয়ে বিয়ে করে তাকেও কসাই হয়ে যেতে এনারা দেখছে। আর সে সহস্তে গরু কাটিয়া বিক্রি করে, এখন তার কাজ হচ্ছে গরু কাটা। তারপর দেখো, তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোন কালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল, তাকে দেখে কখনোই মনে হয় না সে কখনো কসাই ছিল। কিন্তু সকলেই ওই একই হেতু, মানে কারণ, মানে সব ওই একই হেতু, একটাই কারণ। কারণ কি? ওই যে বেডি দিয়ে বিয়ে করে বেডির কাছে বিসর্জন দিয়ে জীবনটা এগিয়ে। এই জন্য ভাই জীবনে বেডি নির্বাচন করা এটা খুব ইম্পর্টেন্ট। মানে তুমি যাকে বিয়ে করবা তাকে নির্বাচন করা এটা খুব ইম্পর্টেন্ট। ভালো মানুষের লাগে প্রেম করবা, বিয়ে করবা, ভালো মেয়ের সাথে প্রেম করবা, বিয়ে করবা, জীবনে অনেক উন্নতি আসবে। জীবনে কি আসবে? উন্নতি আসবে। সে তোমাকে বুঝাবে যে তোমাকে পাওয়ার জন্য হলো, তোমাকে মানে তাকে পাওয়ার জন্য হলো তোমার জীবনে অনেক কিছু করা দরকার, তোমার অনেক টাকার দরকার, হ্যাঁ তোমার জীবনে টাকা পয়সার দরকার আছে, তোমার জীবনে ভালো জবের দরকার আছে। এটা একটা সময় গেলে তুমি বুঝবা না। তো এইটা মানে ওই একটাই কারণ, বুঝতে পারতেছো? আমার তাই তো মনে হয় এমন করিয়া এত সহজে পুরুষকে যাহার টানিয়া নামাইতে পারে তাহারা কি এমনি অবলীলাক্রমে মানে হচ্ছে অনায়াসে তাহাদের ঠেলিয়া উপরে উঠতে পারে না? এই খুব ইম্পর্টেন্ট কথা ভাই। বেডি তোমার ধ্বংস করবো, আবার একই বেডি তোমার উপর উঠিতে পারবো, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো বলছে যে এই যে দেখা যাচ্ছে যে ডোমের মেয়ে বিয়ে করে ডোম বানাই ফেলেছে, কষের মেয়ে বিয়ে করে কষের মেয়ে, মেথরের মেয়ে বিয়ে করে মেথর বানাই ফেলেছে। তাহলে ভাই এই বেডিটা যদি নিচের দিকে যদি কোনো বেড়ারে নামাইতে পারে, তাহলে সেই বেডি আবার ওই বেড়াকে উপরের দিকে উঠাইতে পারে। এই জন্য বলা হয় থাকে দুটো জিনিসের কারণে পুরুষের জীবনে পুরুষ উপরে উঠে, একটা জিনিসের কারণে, একজনের কারণে উপরে উঠে পুরুষ, আরেকজনের কারণে ধ্বংস হয়ে যায়। নারীর কারণে পুরুষ উপরে উঠতে পারে, আর নারীর কারণে নিচে নামে। এটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছি যে নারী পৃথিবীর সবচেয়ে বড় প্রভাবক। এটা তোমাদের বয়স এখন হয়তো কম, একটা সময় গেলে আমার কথা মনে পড়বে, বুঝতে পারতেছো? আজকের এই জিনিসগুলো শিখে রাখো বাবা, এগুলো জীবনে খুব ইম্পর্টেন্ট বিষয়। তোমার জীবনে ধ্বংস আসবে নারীর জন্য, সফলতা যদি আসে তাও আসবে নারীর জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি আসলে কেমন নারী নির্বাচন করছো সেটার উপর ডিপেন্ড করে। এটা খুব ইম্পর্টেন্ট, লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা। এরপর দেখো, এই পল্লীগ্রামে পুরুষদের সুখ্যাতি আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছে, গৌরবটা কি তা শুধু তাহাদের? দেখছো, গৌরবটা কি শুধু তাহার? এমন অনেককে আমরা দেখেছি। তোমরা জানো বিখ্যাত কবি অন্নদাশঙ্কর রায়, তার স্ত্রীর নাম ছিল অ্যালিস ভার্জিনিয়া আনফোর্ড। অন্নদাশঙ্কর রায় একটা সময় ইংরেজি তিনি বুঝতেন না, কিন্তু এই বেটার বউ যখন অ্যালিস ভার্জিনিয়া আনফোর্ডকে বিয়ে করছে তখন সেই ইংরেজিতে তার বউ তার সকল কবিতাগুলো অনুবাদ করে দিত। চারদিকে তার খ্যাতি হয়ে গেছে। তার মানে দেখো, পুরুষের যত খ্যাতি আছে সবসময় এই খ্যাতির জন্য কি একজন নারীর হাত থাকে, একজন নারীর অনুপ্রেরণা থাকে। তোমাকে এটা মানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সফলতার পিছনে তার বইয়ের অনেক অনুপ্রেরণা রয়েছে। তো নারী তোমাকে অনুপ্রাণিত করবে, মোটিভেশন দিবে। আমি তোমাকে যতই মোটিভেট দিই, তুমি আসলে কাজ হবে না। এটা এই আছে এই নেই। কিন্তু বাবা, তোমার বউ যদি তোমার রাতে যদি আইসা ঠান্ডা মাথায় বসো, এক গ্লাস পানি দিয়ে বসো, 2 মিনিট আমার কথাটা শুনো, এইভাবে করো, তুমি কিন্তু শেষ গলে যাবা। এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন। এই জন্য বলছে যে পুরুষের এই যে সফলতা, এই যে পঞ্চমুখ হয়ে ওঠে, এইটা আসলে পুরুষের সফলতা বললে হবে না। এই গৌরবটা কি শুধু তাহার? এই গৌরবের পিছনে নারীর অবদান আছে। বুঝতে পারতেছো? আজ আমি ব্যর্থ। কারণ কি? কারণ এখনো বিয়ে শাদী করা হলো না। থাকলে বলতে পারতাম যে তার জন্য আমার জীবনে এত উন্নতি, কিন্তু আর হলো কই। যাই হোক, আসলে দুঃখের কথা বলে লাভ নেই। এরপর খেয়াল করে দেখো, শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়ে চলেছে আন্দর মানে হচ্ছে ভিতরের দিক হইতে এটুকু উৎসাহ, এটুকু সাহায্য আসে না। কিন্তু থাক, ঝোঁকের মাথায় হয়তো বা অনধিকার চর্চা করিয়া বসিব, কিন্তু আমার মুশকিল হইয়াছে এই যে আমি কোনো মতে ভুলিতে পারি না দেশের 90 জন নরনারী ওই পল্লী গ্রামের মানুষ, এবং সেজন্য কিছু একটা আমাদের করা চাই। মানে যাই হোক, হ্যাঁ ভালো খারাপ, দেশের 90 জন নরনারী এই পল্লী গ্রামের মানুষ। বুঝতে পেরেছ? এরপর দেখো, বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে এই মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইলো, মানে খুব আদর আপ্যায়ন করে কথাবার্তা বলে আমাকে কি করলো, আমাকে বসাইলো। এরপর খেয়াল করে দেখো, বিলাসী পুকুরের জল আনিতে গিয়েছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রির আমাকে তারা মেরেই ফেলতো। মানে বলছে যে তুমি আমাকে সেভ করেছো, নাহলে তারা মেরেই ফেলতো। বিলাসী তো তাকে আগ থেকেই চিনে, কারণ একবার মৃত্যুঞ্জয় তাকে দেখতেও গিয়েছিল। এরপর দেখো, আমার জন্য কত মারি না জানি তুমি খেয়েছো, মানে তুমি যে এই যে আমাকে সেভ করেছো এটার জন্য হয়তো গ্রামের মানুষজন তোমাকে অনেক মারধরও করছে। বিলাসী বলতেছে, কথায় কথায় শুনিলাম পরদিন তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতে এবং সুখে আছে। মানে ওই যে মালুপাড়া,
যেখানে তারা থাকে ওই জায়গাতে এসে তারা নাকি ঘর বাঁধছে। সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, মানুষ সুখে থাকলে এমনিতেই বুঝতে পারে। ধরা আমার যদি আজকে যদি মনটা যদি খুব খারাপ থাকে ভাইয়া, তুমি বুঝবা না যে তানভীরের মনটা খুব খারাপ। মানুষ যখন প্রেমে যায়, তখন প্রেমে পড়ে, তখনও বোঝা যায় যে এই বেটা নতুন করে প্রেমে পড়ছে। হে তখন কবিতা লিখে, প্রেমের কবিতা। আর যখন ছায়া খায় তখন বোঝা যায় যে ওই বেটা জীবনে হের কিছু একটা হয়ে গেছে। তো সুখে থাকলে দুঃখে থাকলে এইগুলো মানুষকে বলা যায়, এগুলো মানুষের চেহারা দেখে বোঝা যায়। তো মৃত্যুঞ্জয় এটা বুঝতেই পারলো। শুধু তাহাদের মুখের পানে চাহিয়াই আমি তাহাই বুঝিলাম, মানে পানে বলতে তাহাদের মুখের দিকে চাইয়া আমি তা ভালো করেই বুঝিলাম। এরপর খেয়াল করো, তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না। বায়না মানে হচ্ছে চুক্তি, মানে তারা আজ কোথাও বায়না করতে, তারা আজ কোথাও কি করতে যাবে, যে সাপ ধরতে যাবে। এটা নেরা এটা বুঝতে পারলো। তাহারা প্রস্তুত হইয়াছে, আমিও অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। মানে এবার নেরা বলছে আমিও যাবো। ছোটবেলা হয়তো দুটো জিনিসের প্রতি আমার প্রবল শখ ছিল। নেরার কয়টা জিনিসের প্রতি শখ ছিল? দুইটা। এক ছিল গোখরা কেউকেটে সাপ ধরিয়ে পোষা, মানে তার সাপ ছিল একেবারে গোখরা কেউকেটে সাপ, বড় যে সাপগুলো ছিল বিষাক্ত, এগুলো ধরে পোষা। আর ছিল মন্ত্রসিদ্ধ হওয়া, মানে মন্ত্রসিদ্ধ মানে মন্ত্র জানাতে অভিজ্ঞ হওয়া। সিদ্ধ হওয়ার উপায় কখনো খুঁজিয়া বাহির করিতে পারি নাই, কিন্তু মৃত্যুঞ্জয় ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দ উৎফুল্ল হইয়া উঠিলাম। মানে সে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে এবার সে সিদ্ধ, এই যে জাদু মন্ত্র জাদুটোনা এটা করা সে শিখবে, ঠিক আছে। আচ্ছা, এরপর খেয়াল করো, সে তাহার নামজাদা মানে হচ্ছে বিখ্যাত, যার নাম ডাক অনেক, সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য। সুতরাং মস্ত লোক, আমার ভাগ্য এক আকস্মাৎ মানে হচ্ছে হঠাৎ, এমন সুপ্রসন্ন মানে সৌভাগ্য হইয়া উঠিবে তা ভাবিতে পারি তো। মানে বলতেছে যে মৃত্যুঞ্জয়কে মূলত খেলাটা শিখাইছে যে সাপ ধরারই, এই খেলাটা বা এই জাদুটনাটা তাকে শিখাইছে তার নামজাদা শ্বশুর। এবার নেড়া গেছে মৃত্যুঞ্জয়ের কাছে যে মৃত্যুঞ্জয় তুমি আমাকে শিষ্য বানাও। এবার দেখো, কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহার উভয় আপত্তি করিতে লাগলো। উভয় বলতে বোঝানো হচ্ছে প্রথমে বিলাসী আর মৃত্যুঞ্জয় এরা দুজনেই ওই নেড়াকে এই লাইনে আনতে চায় না, কারণ এটা ভয়ের কাজ। কিন্তু আমি এমনই নাছর বান্দা, মানে যে ছাড়ে না, আমি এমনই নাছর বান্দা হইয়া উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ করতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। সাগরেদ মানে হচ্ছে শিষ্য, মানে মাসখানেকের ভিতরে সে আমাকে সাগরেদ শিষ্য বানাই ফেললো। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল, এবং কবজি মানে এখানে আর কি, কবজিতে ঔষধ সমেত মানে হচ্ছে সহ, ঔষধ সহ মাধুলি মানে হচ্ছে তাবিজ, মাধুলি বাঁধিয়ে দিল। হ্যাঁ, দস্তুর মতো যথারীতি, দস্তুর মতো হচ্ছে যথারীতি, দস্তুর মতো মানে যথারীতি সাপুরে বানাইয়া তুলিল। মানে এইবার নেড়াকে মৃত্যুঞ্জয় কি করলো, সাপুরে বানাই তুললো। এটা একটু সলভ করো। নেড়া মৃত্যুঞ্জয়কে কুটিরের পাশে বসতে থাকায় দেখেছিল, ও এটা তো আমরা অলরেডি সলভ করেছি, দুঃখিত, প্রশ্নটা আমরা অলরেডি সলভ করেছি। হ্যাঁ, আচ্ছা, এইবার আসুন। একজন বলছে কি জানি আপনি কারোর জন্য জাদুটোনা করছেন। কার জন্য জাদুটোনা করবো? জাদুটোনা করে কি কখনো কারো কোনো জিনিস অর্জন হয় বলো? আর জাদুটোনা কি, এগুলো একটা ফালতু, বাস্তবে এগুলো আছে বলে আমার মনে হয় না। একদিন আমাকে একজন বলতেছে যে মানে তার পাশের বাসার আর কি একটা ছেলে, তো ছেলে হচ্ছে ওরকম আর কি যে মানে ছেলেকে নাকি ওরকম আর একটা মেয়ে কি জানি খাওয়ায়, মানে জাদুটোনা করে না কি করে ছেলে নাকি পা ইয়ে হয়ে গেছে। তো সে আমাকে একটা জিনিস দিতে চাইছিল, বলছে যে এটা দিলে মানে আমি আবার অন্য কিছু মনে করবো না জাদুটোনা। আমি বলছি আমি তো এগুলোতে বিশ্বাসই করি না, আর কে আমার কি খাওয়াই দিলে কিছু হইব, এগুলো মানে হয় তাই না? আর এই যে প্রেম প্রীতি ভালোবাসা কেউ পাওয়ার জন্য জাদুটোনা করে কোনো কাজ হয়? যার মনই যদি ভালো না বাসে তাহলে আর জাদুটোনা করে কি হবে, তাই না? এটা দেখো, মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে, ওরে কেউটে তুই মনসার বাহন। মনসা হচ্ছে সাপের দেবী আর কি, মনসা দেবী আমার মা, উলট পালট পাতাল ফোর। এটা হচ্ছে ওই যে তোমার আর কি, মানে মন্ত্র। এরপর দেখো, ঢোরার মানে হচ্ছে সাপ, ঢোরার বিষ তুই নে, তোর বিষ ঢোরার দে, এটা হচ্ছে মন্ত্র, এই মন্ত্র পড়তো। তারপর দুধরাজ মণিরাজ, হ্যাঁ, কারো আগে বিশ্বহরির আগে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওই যে মন্ত্রটা তার মনে আছে, এটার কথা বলছি। ইহার মানে যে কি তাহা আমি জানি না, মানে হুদাই কি যে বকতেছে এটার মানে আমি জানি না। কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন, নিশ্চয়ই কেউ না কেউ ছিলেন তার সাক্ষাৎ কখনো। দ্রষ্টা মানে হচ্ছে যে দেখে, যে মন্ত্র বানাইছে বা যে এই মন্ত্রের দ্রষ্টা ছিলেন, সে হয়তোবা জানেন, তার সাক্ষাৎ কখনো মৃত্যুঞ্জয় পায় নাই। এরপর খেয়াল করে দেখো, এরপর বলা হচ্ছে অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে। এই মন্ত্রটা আসলে কতটুকু কাজ করে সেই জিনিসটা একদিন জানা গেছে, বুঝতে পেরেছ? কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধি হইয়া গেলাম। মানে এই মন্ত্র টেস্ট করার আগে, বাস্তবতা প্রমাণ করার আগেই নেড়ার চারদিকে প্রশংসা প্রসিদ্ধি মানে হচ্ছে সুনাম সরিয়ে গেল। সবাই বলাবলি করতে লাগলো, হ্যাঁ, নেড়া একজন গুণী লোক বটে। পরীক্ষাতে প্রশ্ন আসবে যে বিলাসী গল্প অবলম্বনে কে একজন গুণী লোক বটে,
উত্তর হচ্ছে নেরা। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যা গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছেন। কামাখ্যা একটা জায়গার নাম, কামাখ্যাতে গিয়ে সে সিদ্ধ হইয়া আসছেন, এই মন্ত্র সবকিছু জেনে এসেছেন। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না, এমনই ঝো হইল। মানে আমার মনে হয়েছে যে আমি এত অল্প বয়সে এত বড় ওস্তাদ হয়ে গেছি, এই জন্য আমার অহংকারে আর মাটিতে পা পড়ে না। বিশ্বাস করিল না শুধু দুজন, মানে দুজন মানুষ, আমি যে বড় ব্যস্ত, আমি যে এত বড় সাপুরে হয়ে এত বড় আমি যে মন্ত্রসিদ্ধ জানি, এটা দুজন মানুষ বিশ্বাস করে না। আমার গুরু যে, সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, মানে গুরু বলতে মৃত্যুঞ্জয় ভালো হয়েছে খারাপ হয়েছে কিছুই বলতো না। কিন্তু বিলাসী মাঝে মধ্যে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার। কোন সব? মানে সাপের কথা বলতেছে। এর বলছে একটু সাবধানে নাড়াচাড়া করো, যেমনে সেমনে নাড়াচাড়া করো না। সাপ বস্তুত বিষ দাঁত ভাঙা, সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে যেসব মনে পড়িলেই আমার আজও গা কাঁপে। মানে এত অবহেলার সাথে সাপের মানে বিষ বের করতো, এটা মনে পড়লে এখন আমার ভয় হয়, গা কাঁপে। আসল কথা হইতেছে এই যে সাপ ধরা কঠিন নয়, এবং ধরা সাপ 2-4 দিন হাঁড়িতে পুড়িয়া রাখার পরেও তাহাদের বিষদাঁত ভাঙা হোক তার নাই হোক কিছুতেই কামড়াইতে চায় না। মানে ওই ধরে রাখলে এগুলো আর কামড়াইতে চায় না। চক্র মানে হচ্ছে সাপের যে ফনা, হ্যাঁ, তো এই ফনা তুলিয়া কামড়াইতে ভান করে, ভয় দেখায়, কিন্তু আসলে কামড়ায় না। মানে সাপে ভয় দেখায় যখন হাঁড়ির ভিতরে যখন ঢুকাই রাখে, তখন আসলে সে আর কামড়ায় না। এইবার দেখো ন্যাড়া সম্পর্কে সবাই কি বলা বলি করতে লাগলো। ন্যাড়া একজন আদর্শ মানুষ, ন্যাড়া একজন গুণী লোক বটে, ন্যাড়া একজন সচেতন লোক বটে, ন্যাড়া সুপুরুষ সাপুরে বটে। বলো এটা কি হবে? এই দুজন কে কে? একজন ছিল বিলাসী, আরেকজন ছিল মৃত্যুঞ্জয়, ঠিক আছে? দ্রুত এটা সলভ করো। সো আমরা দেখতে পেয়েছি যে বলেছেন যে ন্যাড়া একজন গুণী লোক বটে। সেখানে কি হবে বলো তো? এখানে অবশ্যই বি হবে। এখানে অবশ্যই কি হবে? বি হবে। ওকে, এখানে অবশ্যই বি হবে। আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর বলা হচ্ছে যে মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। মানে গুরু শিষ্য বলতে মৃত্যুঞ্জয় আর ওই যে ন্যাড়া ছিল, এই ন্যাড়ার সাথে বিলাসী মাঝে মধ্যে কি করতো? খুব তর্ক করতো। কেন তর্ক করতো? সাপুরদের সবচাইতে লাভের ব্যবসা হইতেছে শিকড় বিক্রি করা, যা দেখাইবে মাত্র সাপ পালাইতে পথ পালায় না। ওই যে সাপুরেরা যে বিভিন্ন ধরনের শিকড় বিক্রি করে, যে এই শিকড় যদি আপনার ঘরের কোণে রাখেন তাহলে ভাই জীবনে আপনার ঘরে আর সাপ আসবে না। এইটা হচ্ছে সাপুরেদের সবচাইতে প্রধান ব্যবসা। কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইতো, যে সাপটাকে শিকড় দেখাইয়া পালাইবে তাহার মুখে একটা শিক পুরাইয়া কয়েকবার ছেঁকা দিতে হইতো। অর্থাৎ সাপকে যখন, অর্থাৎ ওই যে সাপটা থাকবে, যে সাপটা শিকড় দেখে পালাইবে, ওই সাপের মুখে আগে কয়েকবার শিক পুরাইয়া কয়েকবার ছেঁকা দিতে হতো। মানে শিকড়ে গরম করে ছেঁকা দিলে তারপর সে পালাই যেত, নাহলে এমনি পালাতো না সাপ। তারপরে তাহাকে শিকড় দেখান হোক আর একটা কাঠি দেখান হোক, সে যে কোথায় পালাইবে ভাবিয়ে পায় না। তার মানে এই যে শিকড় কথা বলে, শিকড় অ্যাকচুয়ালি কিছু না। সাপের মুখে যদি এমনিতেই যদি ছেঁকা দেওয়া হয় গরমের, তাহলে সাপ এমনিতে কাঠি দেখলেও বলা হচ্ছে যে পালাই যাবে। এরপর খেয়াল করো, এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ঙ্কর আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো এমন করিয়া মানুষ ঠকাইও না। মানে এটা তো অ্যাকচুয়ালি মানুষ ঠকানো, কারণ ওই যে মানুষ সাপের মুখে যখন ছেঁকা দেওয়া হয় তখন সে কাঠি দেখলো, একটা কলম দেখলো, সে পালাই যাবে। তো বলতেছে যে সেখানে শিকড় বিক্রি করা, এটা তো মানুষকে ঠকানো। মৃত্যুঞ্জয় কইতো সবাই করে, এ তো দোষ কি? মানে সবাই তো করে, দোষ কি? বিলাসী বলতো করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা, মানে আমাদের তো আর খাবার ভাবনা নেই। এখানে এটা হবে আর কি, যে আমাদের তো আর খাবার ভাবনা নাই, মানে আমরা ভাত কোথা থেকে আসবে এই চিন্তা তো আমাদের নাই, সুতরাং এইটা আমাদের দরকার নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একজন বলছে যে মানে তাহলে সাপ কামড়ায় ন্যাড়াকে, এবং সাপ ধরতে বিলাসীও ন্যাড়া গিয়েছিল। আসো না, কে কে ধরতে গিয়েছিল এই প্রসঙ্গে তো এখনো যাই নাই। মাত্র ধরতে গিয়ে, এখন তো ওই ইয়েটা ধরতে গিয়েছিল এটা এখনো বলে নাই। ওকে, এরপর খেয়াল করো, বিলাসী বলতো করুক গে, মানে আমাদের তার মানে খাবার ভাবনা নেই, আমরা কেন মিছামিছি লোক ঠকাইবো? মানে আমাদের যদি খাওয়ার অভাবে যদি হইতো তাহলে আমরা মানুষ ঠকাইতাম, বাট আমাদের তার খাওয়ার ইয়ে নাই, তাহলে আমরা কেন লোক ঠকাবো? ওকে, এরপর খেয়াল করো, এরপর বলা হচ্ছে মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটা এসে ঢুকেছে, একটা দেখতে পাওয়া গেছে, মানে ওই যে সাপ ধরতে গেছে মানুষজন বলা বলি যে একটা আছে, এখন মৃত্যুঞ্জয় একটা দেখতেছে। বিলাসী কাগজ দেখাইয়া কইল, দেখছো না বাসা করেছিল। মানে সাপ যখন হয় তখন ওই যে সাপরা ছোট ছোট যে কাগজগুলো আসে ওগুলো এনে তাদের বাসাতে ঢুকায়, এই কাগজ দেখে বিলাসী বলছে। মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। মানে মৃত্যুঞ্জয় বলছে যে কাগজ থাকলে যে এখানে সাপের বাসা আছে ব্যাপারটা তা না, ইঁদুরও তো কাগজ আনতে পারে। বিলাসী কইল,
দুই হতে পারে, কিন্তু দুটোই আছে আমি বলছি, মানে হয় সাপও আছে নাহলে ইঁদুর, দুটোই হইতে পারে। বাট বিলাসী বলছে যে দুইটা সাপ আছে এখানে। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল, মানে হইল। হ্যাঁ, এরপর দেখো, এবং মর্মান্তিকভাবে সেদিন ফলিল, মানে মর্মান্তিকভাবে এই বিলাসীর কথা সেদিন ফলিছে, মানে হয়েছে। মিনিট দশেকের মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোখরা দরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। মাত্র 10 মিনিটের ভিতর মৃত্যুঞ্জয় একটা বিশাল বড়, প্রকাণ্ড বলতে বোঝা নয়, বিশাল বিশাল বড় একটা খরিশ গোখরা। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে মৃত্যুঞ্জয় কোন ধরনের সাপ ধরেছেন, সেটা হচ্ছে খরিশ গোখরা। তো কার হাতে দিল? ন্যাড়ার হাতে দিল। কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুরিয়া ফেলতে না ফেলতে মৃত্যুঞ্জয় উ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। মানে এটা ধরতে না ধরতে মৃত্যুঞ্জয় উ করে একটা শব্দ করলো। তাহার হাতের উল্টা পিঠ দিয়া ঝরঝর করিতে রক্ত পড়িল, মানে তাকে একটা সাপে কামড় দিয়েছে, এই জন্য ঝরঝর করে রক্ত পড়া শুরু করেছে। কাকে কামড় দিয়েছে? মৃত্যুঞ্জয়কে কামড় দিয়েছে। প্রথমটা সবাই যেন হতবুদ্ধি হইয়া গেলাম, কারণ সাপ ধরিতে গেলে সে পলাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ গর্ত থেকে হাতখানা মুখ বাহির করিয়া দংশন করে। প্রথমবার সবাই খুব আশ্চর্য হয়ে গেল। সাপটা পালানোর কথা ছিল, কিন্তু সাপ উল্টা গর্ত থেকে মুখ বের করে তাকে কি করছে? তাকে ধ্বংসন করছে। এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটি মাত্র দেখিয়াছি। পরক্ষণে বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া আঁচল দিয়ে তাহার হাতটা বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শিকড় বাকর সে সঙ্গে আনিয়াছিল সমস্ত তাহাকে চিবাইয়া দিল। মৃত্যুঞ্জয় নিজের মাধুলি তো ছিলই, মানে মৃত্যুঞ্জয় তো নিজের একটা মাধুলি, একটা তাবিজ ছিলই, তাহার উপর আমার মাধুলিটাও খুলিয়া তার হাতে বাঁধিয়ে দিলাম। নেড়া তার মাধুলিটাও খুলে মৃত্যুঞ্জয়ের হাতে তুলে দিল। আশা বিষ ইহার ঊর্ধ্বে আর উঠিবে না, মানে আশা যে বিষ আর এই তাবিজের কারণে বিষ নেমে যাবে। এবং আমার সেই বিষ হরির আজ্ঞে মন্ত্রটা সতেজে বারবার আবৃত্তি করতে লাগিল। চতুর্দিকে ভিড় জমাইয়া গেল এবং অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলের খবর দিবার দিকে দিকে লোক ছুটিল। বিলাসী বাবাকে সংবাদ দেওয়ার জন্য লোকে গেল। বিলাসীর বাবা সে যেহেতু সাপুরে ছিল সেটা পারবে, এজন্য মানুষজন সবাইকে খবর দেওয়া শুরু করলো। এটা একটু ট্রাই করো যে বিলাসী কি দিয়ে মৃত্যুঞ্জয়কে হাত বাঁধলো? আঁচল দিয়ে, কাপড় দিয়ে, রুমাল দিয়ে, গামছা দিয়ে। আচ্ছা, মনে হচ্ছে একটা অংশ বাদ গেছে। কোন অংশটা বাদ গেছে? আসলে স্লাইডে কোন অংশ বাদ গেলে এটা কিন্তু বই না যে মানে ওই অংশটা আমি আবার পাঠ করতে মানে পড়তে পারবো। ব্যাপারটা হচ্ছে এই, তো এই পয়েন্টটা আমি একটু নোট করে রাখলাম, যদি হয়ে থাকে তাহলে আমি একটু নোট করে রাখি। আচ্ছা, প্রথমটা সবাই যেন হতবুদ্ধি হয়ে গেল, এই অংশটা, তাই না? আমি এটা একটু নোট করে রাখতে, যদি বাদ পড়ে তাহলে আমি ওইটা করে দিব, সমস্যা নেই। আচ্ছা, মানে এটা তো বই না, বুঝতে পারতেছো? সো ওইটা মানে স্লাইডে একটা অংশ বাদ গেলে আর পড়ার কোনো ওই নাই। স্লাইডে থাকলে আমি পড়াইতে পারতাম। আর এটা তো কবিতাও না যে মুখস্থ আছে বলে দিলাম, বুঝতে পারতেছো? আচ্ছা, উত্তর হচ্ছে কি? আঁচল দিয়ে সে হাত বেঁধেছে। আঁচল দিয়ে সে কি করেছে? হাত বেঁধেছে। ওকে, সো এটা আঁচল দিয়ে হবে। এরপর খেয়াল করো, ভালো করে একটু খেয়াল করো, গল্পটা এন্ডিং এবং খুবই মর্মান্তিক, ভালো করে খেয়াল করো। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, মানে মন্ত্র পড়ার আর বিশ্রাম নাই, ক্রমাগত আমি মন্ত্র পড়েই যাচ্ছি, কিন্তু ঠিক সুবিধা হচ্ছে বলে মনে হইল না। মানে এই মন্ত্র দিয়ে আসলে কোনো কাজ হচ্ছে বলে ন্যাড়ার কাছে মনে হচ্ছে না। তথাপি আবৃত্তি সমভাবে চলিতে লাগলো। তবুও আবৃত্তি কি করলাম? চালাই রাখলাম। কিন্তু মিনিট 15-20 পরেই, দেখো কতক্ষণ পরে, মিনিট 15-20 পরেই মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল। যখন মানুষ বমি করে দেয়, কেউ যদি মানে মারা যাবে, অসুস্থ, বমি করে দিলে মোটামুটি কনফার্ম যে সে মারা যাবে, বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার খেয়াল করো, তো বলা হচ্ছে যে বমি করিয়ে দিল। তখন বিলাসী মাটির উপরে আরেকবার আছাড় খাইয়ে পড়লো। মানে এটা দেখে বিলাসী একদম মর্মাহত হলো। আমি বুঝিলাম আমার বিষ হরির দোহাই বুঝি আর খাটে না, মানে আর মন্ত্র আর খাটতেছে না। নিকটবর্তী আরো 2-4 জন ওস্তাদ আসিয়ে পড়লেন, মানে যারা এই সাপের বিষ নামে আর কি, এরকম আরো 2-4 জন ওস্তাদ আসলো। এবং আমরা কখনো বা একসাথে কখনো বা আলাদা 33 কোটি দেবতার দোহাই পড়িতে লাগলাম। কত কোটি? 33 কোটি দেবতার দোহাই পড়িতে লাগলাম, কিন্তু বিষ দোহাই মানিল না। মানে এই 33 কোটি দেবতার দোহাই বিষ কোনোভাবেই মানতেছে না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হতে লাগলো, খারাপ হতে লাগলো। যখন দেখা গেল ভালো কোথায় হইবে না, তখন 3-4 জন রোজা মিলিয়া বিষকে এমনই অকথ্য অশ্রাব্য গালিগালাজ করতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়া পালাইতো। মানে এই যে যখন দেখছে কোনো কাজ হচ্ছে না, এইবার বিষকে এবার অশ্রাব্য ভাষায়, শ্রাব্য মানে অশ্রাব্য মানে যেটা শোনার যোগ্য না, অশ্রাব্য ভাষায় বিষকে গালিগালাজ করতে লাগলো। বলা হচ্ছে বিষের যদি কান থাকতো তাহলে বিষ মৃত্যুঞ্জয়কে রেখে দেশ ছেড়ে চলে যেত। কিন্তু কিছুতেই কিছু হইল না। আরো আধা ঘন্টা দস্তাদস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া, মৃত্যুঞ্জয়ের নাম, তাহার শ্বশুরের দেওয়া মন্ত্র ঔষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলার সঙ্গ করিল। বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হইয়া গেল। একদম সাথে সাথে মৃত্যুঞ্জয় কি হয়েছে? মারা গিয়েছে। এটা একটু সলভ করো যে
মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ানোর পর কত কোটি দেবদেবীর দোহাই পড়িতে লাগলো? 30 কোটি, 34 কোটি, 33 কোটি, 32 কোটি। বলো কি হবে? ওকে, উত্তর করো কি হবে? আচ্ছা, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে 33 কোটি। উত্তর কি বলো তো? উত্তর হচ্ছে কি? 33 কোটি। উত্তর হচ্ছে 33 কোটি। ওকে, আচ্ছা, আমরা গল্পেই পেলাম। এরপর খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এরপর বলা হচ্ছে যাক তাহার দুঃখের কাহিনীটা আর বাড়াইব না, মানে এই দুঃখের কাহিনীটা আর বলবো না, কেবল এতটুকুই বলিয়ে শেষ করিব যে 7 দিনের বেশি বাঁচিয়ে থাকার সইতে পারল না, মানে 7 দিনও সে বাঁচে থাকতে পারলো না। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। মানে যখন এরকম যখন কামড়ে দিয়েছে তখন বলছে যে ঠাকুর, মানে নেড়াকে বলছে, ঠাকুর তুমি আর এসব করো না। আমার মাধুলি কবচ মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে কবরে গিয়েছে, মানে ওই যে মাধুলিগুলো যে মৃত্যুঞ্জয়ের সাথে যে বেঁধে দিয়েছে ওগুলো মৃত্যুঞ্জয়ের সাথে কবরে গেছে। শুধু ছিল বিষ হরির আজ্ঞা, শুধু ওই যে মন্ত্রটা ছিল সেই মন্ত্রটাই রয়ে গেছে। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয় এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তাহা আমিও বুঝিলাম। একদিন গিয়া শুনিলাম ঘরেতে বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরেছে এবং শাস্ত্রমতে সে নিশ্চয়ই নরকে গিয়েছে। মানে শাস্ত্র বলে মানুষ যখন নিজ উদ্যোগে যখন মারা যায় নিজের থেকে, তখন মানুষ পুরোটাই জাহান্নামী বা নরকে চলে যায়। তো তাদের ঘরে বিষ ছিল এবং বিলাসীও সেই বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গিয়েছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে তখন ওই রূপ কোনো না একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইবে দাঁড়াইবে না, এমনই বলিতে। হ্যাঁ, তো এখানে দেখো মৃত্যুঞ্জয় কয় দিনের বেশি বাঁচিয়ে থাকাটা সইতে পারিল না, বলো। আচ্ছা, ক্লাস একজন বলছে যে ফারুক আবদুল্লাহ বলেছে, ভাই আমাদের সবগুলো ক্লাস সবগুলো পিডিএফ মানে একদম পিন পোস্টে সিরিয়াল করে দেওয়া থাকে, এমন ঘাটাঘাটি না করলে আইসা হুদাই কমেন্ট করলে হইব? বলো। বিলাসী মৃত্যুঞ্জয় নেড়ার সাথে তর্ক করতে ওই যে বিলাসী বুঝাতো যে তোমরা এগুলো কইরো না, মানে এই সাপের ব্যবসা তোমরা কইরো না, এটা বিপজ্জনক। কিন্তু নেড়া আর মৃত্যুঞ্জয় এরা এই সাপুরের ব্যাপারটা, সাপ ধরার ব্যাপারটা এটা ছাড়তেই চাইতো না, এটা তাদের নেশা হয়ে যেত। এই জন্য বিলাসীর সাথে তাদের সাথে তর্ক হতো মাঝে মধ্যে। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে 7 দিন। ওকে, সবাই একটু উত্তর করো, তাহলে দেখবে যে এখান থেকেই তোমাদের পরীক্ষা কিন্তু মানে প্রশ্ন এমন হতে পারে যে এখান থেকেই প্রশ্ন সলভ চলে আসবে। আচ্ছা, আর এইবার খেয়াল করো, এরপর বলা হচ্ছে যে খুড়োমশাই 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগলো, ওর যদি না অপঘাতে, মানে ওর যদি না বলতে বোঝানো হচ্ছে যে মৃত্যুঞ্জয় যদি অপঘাত মানে হচ্ছে হঠাৎ, হ্যাঁ হঠাৎ মৃত্যু হয়, মানে কোনো একটা মানে ট্রাজেডিক্যাল এরকম আর কি, অপঘাতে মৃত্যু না হয় তবে কার হবে? ওই যে খুড়ামশাই এবার মৃত্যুঞ্জয় মারা গেছে, এবার সে যে বলতো সে ওই যে জমির হক পাবে, বাগানের সে দখলদারিতে, এবার ঠিকই সে বাগান দখল করলো এবং চারদিকে বললো যে ওর যদি না অপঘাতে মৃত্যু হয় তবে কার হবে? খুড়ামশাই এবার চারো গ্রামে বলতেছে যে ওই তো মরবে। মরার কারণটা কি? পুরুষ মানুষ মনে একটা ছেড়ে 10টা করুক না, পুরুষ মানুষ বিলাসীর বিয়ে করছে, একটা না 10টা করুক, সমস্যা নাই, তাতে তেমন আসে যায় না, না হয় একটু নিন্দাই হতো, এতগুলো বিয়ে করলে একটা 10টার বিয়ে করলে না হয় নিন্দাই হতো, সমস্যা নয়। কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? বলছে যে তুই সবচেয়ে বড় খারাপ করছে মৃত্যুঞ্জয়, যে সে নারী লোকের হাতে, একটা সাপুরে মেয়ের হাতে সে ভাত খাইছে, যেটাকে আমরা বলছি অন্য পাপ। নিজ মরল, আমার পর্যন্ত মাথা হেড করিয়া গেল, নিজে তো মরছে, এই মৃত্যুঞ্জয়ের কারণে আমার মাথাও নিচ হয়ে গেছে, কারণ সে সাপুরে মেয়েকে বিয়ে করছে। না পেলে এক ফোঁড়া আগুন, না পেলে এক পিণ্ডি, মানে বলছে না পেলে এক পোড়া আগুন, মানে না কিছুই পায় না এক পোড়া পিণ্ডি মানে কি খেয়াল করো? শ্রাদ্ধ অনুষ্ঠান, শ্রাদ্ধ মানে কি? মানে মৃতের উদ্দেশ্যে কৃত শাস্ত্রবিহিত কর্ম, মৃতের উদ্দেশ্যে যে অনুষ্ঠানগুলো করা হয়, তো মৃতের উদ্দেশ্যে দেওয়া চালের গোলাকার যে ঢেলা আছে, ওই ঢেলা, ওটাকে বলা হয় পিণ্ডি। না হলো একটা বুদ্ধি উৎসুজ্ঞ, মানে সে মারা গেছে, মারা গেলে মানুষের ওই যে ভোজ করে না মানুষ, 40 যেটা মুসলমানরা যেটা খাওয়ায় আর কি, ওই টাইপ আর কি। তো বুদ্ধি উৎসুজ্ঞ মানে হচ্ছে মৃত ব্যক্তির পুণ্যের আশায় ব্রাহ্মণকে খাওয়ানো, যে মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করে আমরা বলি না যে গরিব মিসকিনকে খাওয়াই দাও, তো হিন্দু সমাজে এটাকে বলা হয় বুদ্ধি উৎসুজ্ঞ। তো বলা হচ্ছে যে মৃত্যুঞ্জয় মারা গেছে, কিন্তু এই বুদ্ধি উৎসুজ্ঞ কেউ করে নাই, কারণ সে অপঘাতে মারা গেছে, কারণ সে ওই নারীর হাতে, সাপুরে মেয়ের হাতে সে ভাত খাইছে। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগলো,
তাহাতে আর সন্দেহ কি, অন্য পাপ বাপরে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? মানে এইটার আর কোনো ক্ষমা নাই। বিলাসীর আত্মহত্যার ব্যাপারে অনেকেই কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রায় ভাবি এই অপরাধ হয়তো ইহার উভয় করিয়াছে, কিন্তু মৃত্যুঞ্জয় পল্লী গ্রামেই ছেলে, হ্যাঁ, তারপর দেখো পাড়া গায়ের তেলে জলেরই তো মানুষ, মানে যাই হোক হয়তো দুজনে অপরাধ করছে, কিন্তু যদি করেও থাকে তবুও তো তারা গ্রামেরই মানুষ। খুড়ো মশাইয়ের প্রতি মৃত্যুঞ্জয় কি খেয়ে মরেছে, মানে খুড়ো মশাইয়ের মতে মৃত্যুঞ্জয় কি খেয়ে মরেছে বলো? ভাই একটা প্রশ্ন ছিল ভাই, বলো বলো। এই যে ব্লক করে দিম, একজন বলছে মেয়েদের সাথে কিভাবে অ্যাটিটিউড দেখাবে, এখানে কি অ্যাটিটিউড শিখানো লেগে আইছি? তুই আমার নক দিস বাবা, আমি তোর খুব অ্যাটিটিউড শিখাবো মেসেঞ্জারে, বুঝছো? ইনবক্সে আসিস। আজাইরা কমেন্ট করে, এই যে এই প্রশ্ন অনেকে উত্তর ভুল করবা বাবা, এই প্রশ্নের উত্তর অনেকেই ভুল করবা, বুঝো আগে ভালো করে। এই যে প্রত্যেকটা প্যাসেজ যদি ভালো করে বুঝে বুঝে না পড়ো তাহলে এটার ভুল করবা, নিশ্চিত থাকে এটা ভুল করবা। ভাই 23-এর ফুল সিলেবাস কয়টা হবে? 23-এর তো শর্ট সিলেবাস হবে, 24 হচ্ছে ফুল সিলেবাস আর কি। তো আমরা আগে শর্ট সিলেবাসের টপিকগুলো পড়ে ফেলবো, যাতে করে 23 ব্যাচে যারা আছে তারা তাদের পরীক্ষার আগেই তাদের সিলেবাস কমপ্লিট হয়ে যায়। আর আমাদের বাংলা বাজ 1 যেটা ছিল এটা শুধু শর্ট সিলেবাসের উপর ছিল, কারণ ওটা শুধু 23 ব্যাচের, এখানে 23-24 দুটোই আছে, এই জন্য এখানে ফুল সিলেবাস পড়ানো হবে। এখন 23 ব্যাচের কারো যদি মনে চায় যে সে ফুল সিলেবাস করবে, কোনো সমস্যা নেই, সে করতে পারে। আচ্ছা এখন দেখো এই জায়গাতে ভুলটা কি, দেখো খুব ভালো করে খেয়াল করো, তোমরা অনেকেই ভুল করছো। দেখো দেখো এখানে কি বলেছে, দেখো এখানে বলেছে যে পুরুষ মানুষ আমার একটা না 10টা করুক, কিন্তু হাতে ভাত খেয়ে অন্য পাপের কথা বলে নাই, ভাত খাইলে সেটা অন্য পাপ হয়। কি খেয়ে মরছে? ভাত খেয়ে মরতে গেলি কেন? তার মানে এটার উত্তর কিন্তু ভাত হবে রে বাবা, এটার উত্তর অন্য পাপ হবে না, ভাত খেয়ে অন্য পাপ করছে, খাইছে ভাত। এখানে প্রশ্ন বলছে খুড়ো মশাইয়ের মতো মৃত্যুঞ্জয় কি খেয়ে মরেছে? অন্য পাপ খাই মরে? এই বেটা বলো, অন্য পাপ খেয়ে মরে? অন্য পাপ খাইতে মারে না, মানে ভাত খেলে সেটা অন্য পাপ হয়, সে উত্তর হবে ভাত। অনেকে কিন্তু ভুল করছে, অনেকেই ভি উত্তর করে দিয়েছে, মানে প্রশ্ন না বুঝে উত্তর করলে যা হয় আর কি। এরপর খেয়াল করো, তবু এত বড় দুঃসাহসের কাজ প্রবৃত্ত করিয়াছিল তাহাকে বস্তুটা সে কেউ একবার চোখ মেলাইয়া দেখিতে পারল না। আমার মনে হয় এদেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিবা বিবাহ করিবার রীতি নাই। মানে এই যে তারা নিজেদের দেখে শুনে বিয়ে করেছে, বলছে এই রীতি মনে হয় নাই, ঠিক আছে, এই রীতি মনে হয় নাই। বলতেছে যে এই একজন আরেকজনকে পছন্দ করবে, এই একজন আরেকজনকে পছন্দ করে বিয়ে করতে গেলে আমাদের এই দেশগুলোতে দেখা যায় এই রীতি নাই, একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু দেখবে কি, দেখবে যে ছেলে টাকা আছে কিনা, ছেলে সরকারি চাকরি করে কিনা, এইগুলো কেন দেখতে হবে? একদম সরকারি চাকরি লাগবে না, মোটামুটি একটা চাকরি করুক, তাই না? তাইলেই তো হয়। কার প্রতি কারো ভালোবাসা থাকলে সে এমনিতেই তার জন্য হলেও একটা, হ্যাঁ, একটা আর্থিক সহায়তা পাওয়া যায় এমন একটা চাকরি সে ব্যবস্থা করেই নিবে, একদম সরকারি চাকরি লাগবে। তো বলা হচ্ছে যে এই আমাদের দেশে মনে হচ্ছে যে নরনারীর মাধ্যমে হৃদয় জয় করে, একজন আরেকজনের হৃদয় জয় করলে সেখানে একটা বাধা হয়ে দাঁড়াবে। বিয়ে দিবে না, তারপর হচ্ছে হয় মেয়েদের ফ্যামিলি যদি একটু নিচু হয় তাহলে ছেলের ফ্যামিলি আবার পছন্দ করে না, আর ছেলের ফ্যামিলি মেয়েটা যদি মাশাল্লাহ দেখতে শুনতে একটু সুন্দর হয় তোই তো হয়েছে। মেয়ের বাপের এমন ঘোমর, মেয়ের মার এমন ঘোমর যে সরকারি চাকরি যারা চোখেই দেখে না, অন্যদেরকে মানে মানুষই মনে করে না, অন্য ছেলেদেরকে তারা মানুষই মনে করে না, তারা মনে করে থাকে যে সরকারি চাকরির ভিতরে মনে হয় সুখ আছে, অনেক টাকার মধ্যে মনে হয় সুখ আছে। অ্যান্ড একটা দীর্ঘ সময় ধরে পরবর্তীতে সাফার করতে হয়, ছেলে মেয়েদেরকে এটা সাফার করতে হয়, মানে যারা দুজনের হৃদয় জয় করছে, এখন হুট করে আরেকটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিলে তো আসলে হবে না, এবং লং টাইম ধরে সাফার করতে হবে। মা বাবার এই জিনিসগুলো বোঝা উচিত যে থাকবে কে, মা কিন্তু থাকবে না, মা জোর করে ধরে মেয়ের বিয়ে পড়াই দিলে আলটিমেট মা তো সংসার করবে না। সো মনের মিল এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি এই জন্য আমি সবসময় বলছি মানুষের জীবন তো একটাই থাকে, মানুষের জীবন একটা, মানুষ যদি তার পছন্দের মানুষের সাথেই যদি লাইফ লিড করতে না পারে, জীবনের মূল্যটা কি? একটা মানুষ বাঁচে কয় বছর? 40 বছর, 50 বছর। 40-50 বছর মানুষ আমি যারা পছন্দ করি, আমি যারা ভালোবাসি, যার সাথে আমি যার সাথে ফ্লেক্সিবল, আমি তার সাথে থাকতেই পারলাম না, লাভটা হইলো কি আমার লাইফে? তাহলে একটা সার্টেন টাইম ধরে 20 বছর 30 বছরে গিয়ে বিয়ে করলাম, বাকি জীবনটা এমন একজন মানুষের সাথে কাটাচ্ছি, এমন একজন মানুষের সাথে ঘুমাচ্ছি, এমন একজন মানুষের সাথে চলতেছি যাকে আমার পছন্দ ছিল না। হয়তো একটা সময় গিয়ে আস্তে আস্তে সংসার করতে থাকতে হয়তো পছন্দ হবে, বাট এটা কিন্তু এই যে এখানে যেটা বলা হচ্ছে যে হৃদয় জয় করে যে পছন্দ করা, হৃদয় জয় করে যে ভালোবাসা, এটা কিন্তু সেটা না, ঠিক আছে? ওকে, যাই হোক, আসো, আমি বেশি ইমোশনাল হয়ে গিয়েছি। ওকে, এবার দেখো, বরঞ্চ তাহার নিন্দার সামগ্রী, বরং সেটা মানে এটা নিন্দার সামগ্রী, যে দেশে নরনারীর আশা করিবে সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবার বহন করিতে হয় না, যাহাদের ভুল করিয়া দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ। হ্যাঁ, এখানে দেখো, যাহাদের ভুল করার দুঃখ আর ভুল না করার আত্মপ্রসাদ কিছুরই বালাই নেই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ
হ্যাঁ, সমাজ সর্বপ্রকারের হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাত করিয়া আজীবন কেবল ভালোটি হইয়াই থাকিবারই ব্যবস্থা করিয়া দিয়াছে। তাই বিবাহের ব্যাপারটা যাহাদের শুধু নিছক, মানে বিবাহের ব্যাপারটা যাহাদের কাছে শুধু নিছক বলতে নিছক কন্ট্রাক্ট মানে চুক্তি, মনে হয় যে বিবাহ মানেই একটা চুক্তি। না ভাই, ব্যাপারটা আসলে এমন না। বিয়ে মানে আসলে চুক্তি না। মানে আমরা মনে করে থাকি যে টাকা পয়সা দন দৌলত এগুলো থাকলে আমরা একটা চুক্তি করে দিলাম। না, বিয়ের মানে একটা চুক্তি, ঠিক আছে, কিন্তু বিয়ের অন্তরালে আরো অনেক কিছু থাকে, এটা মানে কখনোই চুক্তি না। তারপর দেখো, তা সে যতই কেননা বৈদিক মন্ত্র দিয়ে ডকুমেন্টস মানে হচ্ছে দলিল পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্যই তো মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বোঝে। বিলাসী যাহার পরিহাস করিয়াছিল তাহার সকলেই সাধু গৃহস্থ এবং সদ্যগৃহ। মানে বিলাসীকে যারা করতেছিল, বিলাসীকে যারা এই যে যারা কটূক্তি করেছিল তারা সকলেই সাধু গৃহস্থ, মানে তারা মনে হচ্ছে যে খুব ভালো গৃহস্থ। হ্যাঁ, তারপর হচ্ছে কি সদী গৃহিণী, মানে তারা খুব ভালো গৃহস্থ। হ্যাঁ, গৃহিণী এটা বলতেছে। এরপর দেখা একটা লাইন থেকে প্রশ্ন আসে, যাহাদের ভুল করিবার আর ভুল না করিবার কিছুই বলাই নাই। এই দুটো গ্যাপে কি বসবে? যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ, নাকি যাহাদের ভুল করিবার দুঃখ আর যাহাদের ভুল করিবার আত্মজাগরণ, যাহাদের ভুল করিবার ক্ষমতা এবং ভুল না করিবার দুঃখ। দেখো তো কোনটা বসাইলে মিলে। ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন বলেছে বিয়ে মানেই লাইফ পার্টনার। ওকে, তাজ বলেছে, তাজ বিয়ে মানেই দায়িত্ব, সেটা ভুলে গেলে হবে না। লাইফ পার্টনার হবে আর তুমি তার দায়িত্ব নিবে না। ও খালি কয় যে কিছু কিছু পোলাপাইন আছে খালি বিয়ে করা কয় যে ইসলামে তাড়াতাড়ি বিয়ে করা জায়েজ, বুঝছো? তো তাড়াতাড়ি বিয়ে করা জায়েজ, বউয়ের কাবিনের টাকা দেওয়া লাগবে না। তুমি খালি এই হাদিস জানো ওই হাদিস জানো না যে কাবিনের টাকা না দিয়ে বউরে তুমি স্পর্শ করতে পারবে না। তো তোমার কাবিনের টাকা নাই, হুদাই তুমি একটা হাদিস জানলে হবে? মানে ইসলামে তাড়াতাড়ি বিয়ে করা যায় সুন্নত। কিছু কিছু ছেলেরা আছে বলে যে বাপ মাকে বলে তাড়াতাড়ি বিয়ে করে দেবে, বিয়ে করা সুন্নত। তো কাবিনটা বইয়ের যে কাবিনের টাকা এটা দিয়ে বউরে স্পর্শ করতে হবে, এটা তো ফরজ। এইটার কোনো খোঁজ নাই, হে জানে যে তাড়াতাড়ি বিয়ে করা। ওই যে খালি ইসলামের যেইটা আমগুলো লাগে সহজ হয়, আমরা খালি এটা মানি। মধু খাওয়া সুন্নত, খেজুর খাওয়া সুন্নত, এটা সবাই খাইবো। লাউ খাওয়া সুন্নত, বাহ ভালো তো। কিন্তু আরো যে অনেকগুলো সুন্নত আছে এইটা হের মাথায় নাই। সুন্নত ছেড়ে নামাজই পড়ে না, হে আছে সুন্নত নিয়ে। ফরজ নামাজটাই পড়ে না, হে আছে খেজুর খাওয়া সুন্নত, হে আছে লাউ খাওয়া সুন্নত। লাউ মধু আতর ফুল ভালোবাসতেন প্রিয় রাসুল। রাসুল সাল্লাহ সাল্লাম লাউ খায়, এটা লেগে হেও লাউ খায়। রাসুল সাল্লাহ সাল্লাম মধু খায়, হেও মধু খায়। কিন্তু রাসুল যে 5 ওয়াক্ত নামাজ পড়তেন এটা ধারে গাছেই হে নাই। এটা হচ্ছে আমাদের অবস্থা, বুঝছো? ফরজের খবর নাই, সুন্নত নিয়ে আমরা টানাটানি শুরু করে দিচ্ছি। সুন্নত মানবো, আগে ফরজটা মানো বাবা, বুঝতে পারতেছ? আচ্ছা, এবার খেয়াল করো, এখানে এইটা হবে রাইট অ্যান্সার। আমরা একটু ইয়েতে চলে যাই, তাহলে তোমরা ভালো। এখানে দেখো ডিরেক্টলি ইয়ে আছে যে দেখো, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ। তার মানে কি হবে বলো তো? দুঃখ আর কি হবে? আত্মপ্রসাদ হবে। ওকে, আচ্ছা আসো পরের স্লাইডে যাই। এখানে বলা হচ্ছে যে অক্ষয় সতীলোক তাহারা সবাই পাইবেন। অক্ষয় সতীলোক মানে সতীলোকরা তারা সবকিছুই পাইবেন। তাও আমি জানি, কিন্তু সেই সাপুরে মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত, পীড়িত মানে হচ্ছে একেবারে পীড়িত, হ্যাঁ একেবারে জীর্ণ শীর্ণ পীড়িত শয্যাগত মানে শুয়ে থাকা লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহার তখনকার সেই গৌরবের কণা মাত্র হয়তো আজই ইহাদের চোখে দেখে না। মানে এরা খালি বিদ্রুপ নিয়ে আসে, এরা শুধু বিদ্রুপ নিয়ে আসে। এরা কখনোই এই জিনিসটা দেখে নাই যে একটা অসুস্থ মানুষ, একটা মৃত প্রায় মানুষকে একটা মানুষ কোন জায়গা থেকে তুলে এনেছে। এই জিনিসটা মানুষ দেখে না, এই জিনিসটা মানুষ দেখবে না। একটা ছেলে খুব বকাটে, এখন সে যদি কোনো মেয়ের সাথে যদি কোনো মেয়েকে যদি ভালোবেসে যদি সে যদি ধর্মের পথে আসে, ওই যে তোমাদেরকে আগের ক্লাসে শুনেলে, সে যদি আসলেই যদি সে যদি ভালো পথে আসে তাহলে সমস্যা কি, খারাপ কি? কোনো মেয়ে যদি ধরো কোনো একটা মেয়ে, তার যদি এমন একজন মানুষ হয় যে মানুষ তাকে সবসময় সাপোর্ট দেয়, তার পড়াশোনাতে সাপোর্ট দেয়, তাহলে লাইফ পার্টনার হিসেবে ওই মানুষটা তার জন্য খারাপ না, ভালোই। যদি সে যদি তার সাথে কমফোর্ট হয় তাহলে খারাপ কি? তো আমরা ওই জিনিসটা দেখি না, ভালো জিনিসটা দেখি না। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটা তুচ্ছ নয়। মানে মৃত্যুঞ্জয় হয়তো খুব বড়সড় কোনো মানুষ ছিল না, তুচ্ছ মানুষ, কিন্তু একটা তুচ্ছ মানুষের হৃদয় জয় করা একটা নারী, এটা কিন্তু ছোটোখাটো কোনো কথা না। সে সম্পদ অকিঞ্চিতকর নহে, হ্যাঁ মানে একেবারে অকিঞ্চিতকর মানে একদম ছোট নয়। এই বস্তুটাই, এই বস্তু বলতে বোঝানো হচ্ছে এখানে ভালোবাসাকে। এদেশের লোকের পক্ষে বুঝাইয়া উঠিবা কঠিন। মানে এই ভালোবাসাটা
এদেশের লোককে বোঝানো কঠিন। আমি ভূদেব বাবুকে ছিলেন, ভূদেব বাবু ছিলেন কুসংস্কারের বিরুদ্ধে, তিনি কলম ধরেছেন, লেখালেখি করেছেন। আমি ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধের দোষ দিব না এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধির ব্যবস্থাও নিন্দা করিব না, করিলেও মুখের উপর কড়া জবাব দিয়া যাহাদের বলিব এই হিন্দু সমাজ তাহারা নির্বল বিধি ব্যবস্থার জোরেই এত শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়ে আছে, আমি তাহাদের অতিশয় ভক্তি করি, প্রত্যুত্তর আমি কখনোই বলিব না। এবার আসে এই প্রশ্ন সলভ করে, এটা খুব ইম্পর্টেন্ট। বিলাসী গল্পে কার নাম উল্লেখ আছে? ভূদেব চক্রবর্তী, ভূদেব চৌধুরী, ভূদেব বাবু, ভূদেব ঠাকুর। বলো এটা কি হবে? বলো কি হবে? দ্রুত দ্রুত এটা উত্তর করো। একই রকম নাম, সো দেখো কোনটা উত্তর হবে। আচ্ছা, সো এটা উত্তর হবে কি? ভূদেব বাবু। একদম দেখো, এই যে ভূদেব বাবুর কথা, ভূদেব বাবু। হ্যাঁ দেখো, এই যে ভূদেব বাবু। ওকে, সো এটা কিন্তু ভূদেব দিয়েই নামগুলো আছে, বাট নামগুলো কিন্তু এক না। আচ্ছা, এরপর আসো, এরপর বলা হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট, টিকে থাকাই চরম সার্থকতা নয়। একটা মানুষ শুধু টিকে থাকলে এটার মধ্যে সার্থকতা নয়, মানুষ শুধু বেঁচে থাকলে এটার মধ্যে সার্থকতা না। তুমি বেঁচে আছো তার মানে তুমি সার্থক, এটা না। আশেপাশের মানুষকে নিয়ে বাঁচতে হবে। বেঁচে থাকলেই এটার নাম জীবন না, বেঁচে আছি। এখানে টিকে মানে বেঁচে আছি বলতে বুঝাচ্ছি যে আমি খাচ্ছি, আমি পড়তেছি, আমি সুখে আছি, আলহামদুলিল্লাহ, এটার নাম কখনো জীবন না। আমার আশেপাশের মানুষজন কি হালতে আছে সেটাতে আমাকে দেখতে হবে। এরপর বলছে, দেখো এরপর বলছে এবং অতিকায় হস্তি, অতিকায় মানে হচ্ছে বড়, হস্তি মানে হচ্ছে হাতি, অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। দেখো তো, বড় বড় হাতি এখন কিন্তু আর সব জায়গাতে দেখা যায় না, কিন্তু তেলাপোকা তোমার ঘরে আছে। তো বলছো বড় বড় হাতিগুলো লোপ পেয়েছে কিন্তু তেলাপোকা ঠিকই টিকে আছে। তার মানে কোনো জিনিসকে তুচ্ছ করে দেখা ঠিক না, তুচ্ছ জিনিসই হয়তো টিকে থাকবে, বড় জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে। আমি শুধু এই বলিব যে বড়লোক, তারপর হচ্ছে নন্দ গোপালটির মতো দিবারাত্রির চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে সে বেশটি থাকিবে। তারপর দেখো, তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাছিয়ে রাখার চেয়ে এক আধবার কোল হইতে নামাইয়া আরো 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটিয়া দিলেই পাশ্চিত্য করার মতো পাপ হয় না। আর সেটা একটু সলভ করো। বিলাসী গল্প অবলম্বন হস্তি লোপ পেলেও টিকে আছে কি? গরু, টিকটিকি, তেলাপোকা, ইঁদুর। দ্রুত বলো কি হবে? আচ্ছা, সেটা কি হবে বলো তো? গুড, এটা হবে কি? তেলাপোকা। তেলাপোকা অর্থাৎ সি হবে। ওকে, সো কি হবে? সি হবে। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের মোটামুটি এই বিলাসী গল্পটা শেষ। এখন বলো তো, আমি কিন্তু আমার জায়গা থেকে তোমাদেরকে একদম সুন্দরভাবে, সবচেয়ে সুন্দরভাবে কিন্তু পড়ানোর জন্য ট্রাই করছি। ওকে, এখন তোমরা একটু বলো তো যে এখান থেকে যদি এমসিকিউ আসে তোমাদের কি কনফিডেন্স আসে? বাবা পারবা? বলো তো, এমসিকিউ গুলো যদি আসে, 2টা ক্লাস দেখো ধরে 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 খুঁটিয়ে খুঁটিয়ে পড়াইছি। আমি কিন্তু চাইলে একটা ব্রিফিং দিয়ে কয়েকটা এমসিকিউ সলভ করে অনুদানমূলক প্রশ্ন এগুলো দেখে কিন্তু আমি কিন্তু শেষ করে দিতে পারতাম না। আমার কথা হচ্ছে বাবা ক্লাস লাগুক। আমাদের বিলাসীর উপর একটা ক্লাস, বাংলা বা জোয়ানে একটা ক্লাস হয়েছে, যদি কেউ বাংলা বা জোয়ানে থাকো। এখানে 2টা ক্লাস, কারণ এখানে দেখতেছি এখানে পোলাপাইন বেসিক অনেক দুর্বল, অনেক শব্দের অর্থ জানে না। বাংলা বা জোয়ানে আমার এই প্রবলেমটা হয় নাই, বাংলা বা জোয়ানে এই স্লাইডটাও ছিল না, কিন্তু বাংলা বাস 2তে এসে আমি এই স্লাইডটা দিয়েছি। তার মানে বুঝতে পারতেছো? ওকে, সো আশা করি ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, এখন খেয়াল করো, এগুলোর ভিতর থেকে তোমাদের অ্যাডমিশনের পরীক্ষাতে প্রশ্ন আসবে, কিন্তু একাডেমিকে তোমাদের যদি সৃজনশীল আসে, যেহেতু সৃজনশীল আসে, এখন আসে একটা সৃজনশীল সিম্পল তোমাদেরকে দেখাই, একটা স্যাম্পল দেখাই কি কি ধরনের প্রশ্ন আসবে। প্রথমত তোমাদেরকে একটা এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, ভালো করে উদ্দীপকটা আগে বুঝবা। আসলে আমরা একটু এই উদ্দীপকটা দেখি যে সৌদামিনী মালো স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকারী সূত্রে ধনী জমি, বসত বাড়ি, পুকুর সহ কয়েক একর সম্পত্তির মালিক হয়। মানে তার স্বামী মারা গেছে, সৌদামিনী তার এগুলোর মালিক হয়েছে। এই সম্পত্তির উপর নজর পড়ে সৌদামিনীর জ্ঞাতি দেওর মনোরঞ্জনের, মানে মনোরঞ্জনের তার দেওরের কি পড়ছে, এগুলো তার দিকে ইয়ে পড়ছে। মানে স্বামী মারা যাওয়ার পর স্বামীর যে সম্পত্তি এগুলো সৌদামিনী পাবে, কিন্তু সৌদামিনীর এগুলোর উপর নজর পড়েছে তার দেবরের। সৌদামিনীর সম্পত্তি দখলের জন্য সে নানা কৌশল অবলম্বন করে। একবার সৌদামিনী দুর্ভিক্ষের সময় দান ক্ষেত্রে পাশে একটি মানব শিশু খুঁজে পায়। মানে সৌদামিনী একবার দুর্ভিক্ষের সময় কে জানি একটা ছেলেকে না খাওয়াইতে পারে, হয়তো দান ক্ষেতের পাশে ফালাই দিছে।
সৌদামিনী এটাকে খুঁজে পায়। অসহায় ও অসুস্থ শিশুটিকে সে তুলে এনে পরম যত্নে আপন সন্তানের মতো লালন পালন করতে লাগলো। মনোরঞ্জন সৌদামিনীকে সমাজচ্যুত করতে প্রচার করে যে শূদ্রের ঘরে ব্রাহ্মণ সন্তান পালিত হচ্ছে, এই যে মহাপাপ, হিন্দু সমাজের জাত ধর্ম শেষ। মানে শূদ্রের ঘরে শূদ্র ছিল, এই নমশূদ্র এটা একটা জাত, এদের ঘরে ব্রাহ্মণরা হচ্ছে নিচু, এই নিচু শ্রেণী একটা ছেলে পালিত হচ্ছে, এটা হিন্দু সমাজের জাত গেল। তার মানে বুঝতেই পারতেছে এখানে কুসংস্কারটাকে এই জায়গাতে ফোকাস করা হয়েছে, কুসংস্কারটাকে ফোকাস করা হয়েছে। এখানে দেখা যায় যে মনোরঞ্জন, তোমরা একটু বলো তো এই যে মনোরঞ্জনের সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের মিল রয়েছে বলো তো ভাইয়া? আচ্ছা, একজন বলেছে ভাইয়া আপনার এত ক্লাসের ব্যস্ততার মাঝে নিজের পড়ার সময় কিভাবে পান? অ্যাকচুয়ালি আমার বাংলা ডিপার্টমেন্ট, তো মানে আমার পড়াশোনা তো বাংলা ডিপার্টমেন্টে, তো দেখা যাচ্ছে আমাকে আলাদা করে খুব একটা ফোকাস করতে হয় না মানে পড়াশোনার প্রতি। অ্যান্ড আমি যখন অনার্স পড়তে তখন আমার এটা চিন্তাধারা ছিল যে আমি সারাদিন বাংলায় পড়াবো, সো আমি যদি অন্য র্যান্ডম কোনো সাবজেক্টে পড়ি তাহলে আমাকে সাবজেক্টের পিছনে অনেক সময় দিতে হবে, তো আমি অত সেই সময়টা পাবো না। তো বাংলা পড়লে অনেক সময় হয় কি যে মানে বাংলা আমার অনেক জিনিস আলহামদুলিল্লাহ মোটামুটি জানা, আমাদের ডিপার্টমেন্টের পড়াশোনা প্লাস হচ্ছে পাশাপাশি। আর বাংলা তো কঠিন জিনিস না, আমি ধরো একটা জিনিস পড়লেই বই খুলে, মানে আমার এটার জন্য ক্লাসও করা লাগে না, আমি কোনো একটা জিনিস বই খুললেই পড়তে পারি, যেমন তোমাদেরকে টিচাররা পড়ানো লাগে, আমার তো আমার ডিপার্টমেন্টে পড়াশোনা আমার টিচাররা পড়ানো লাগে, আমি নিজে নিজে বই খুলে পড়লে একটু সময় বের করে পড়লেই হয়। তো এই জন্য আসলে খুব একটা প্রবলেম হয় না। অনেক সময় দেখা যায় না পড়লে যদি পরীক্ষার আগেও যদি পড়ি তবুও ভালো মার্ক করতে পারি, কারণ বাংলাতে আমার ছোটো থেকে বাংলা পড়া যায়, বাংলাতে আমার বেসিকটা অনেক স্ট্রং, তো এই জন্য খুব একটা প্রবলেম হয় না। আচ্ছা, সো দেখো এখানে মনোরঞ্জনের সাথে ছিল জ্ঞাতিখুড়োর মিল ছিল। ওকে, এইভাবে তোমাকে মিলগুলো খুঁজে বের করতে হবে। এরপর এখান থেকে এরকম 4টা প্রশ্ন দিবে। প্রশ্নগুলো কি? বিলাসী গল্পের বর্ণনাকারীকে বলো তো, এই প্রশ্নটা উত্তর করো। বিলাসী গল্পের বর্ণনাকারীকে, একদম বারবার বলেছি। তো এইটার মানে কি বলো? এটার মানে কি? হ্যাঁ, গুড। এটার মানে কি? এটার মানে বিলাসী গল্পের গল্পকথকের নাম হচ্ছে, মানে গল্প বর্ণনা করেছে কে? ন্যাড়া তার জবানিতে কি করেছে? গল্প বর্ণনা করেছে। ওকে, আচ্ছা, এরপর আসো মৃত্যুঞ্জয়ের জাতি বিসর্জনের কারণ বর্ণনা করো। সো খেয়াল করো, মৃত্যুঞ্জয় যে আছে, মৃত্যুঞ্জয়ের জাতি বিসর্জনের বর্ণনা, ওই যে জাতি বিসর্জনের বর্ণনা করার কাহিনীটা তুমি খুব সুন্দর করে দেখবা যে বিলাসী গল্পে আমরা খুব মনোযোগ দিয়ে শুনো। তোমরা প্রায় সময় বলো ভাই সৃজনশীল কিভাবে লিখবে, আমি বলে দিচ্ছি, খুব ভালো করে শুনো। প্রথমত এটাকে তুমি একদম 5 লাইনের ভিতরে খুব সুন্দর করে লিখে ফেলতে পারো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ব্রাহ্মণী, ও আচ্ছা আমি মেবি উল্টা বলেছি, ব্রাহ্মণী উঁচু, আচ্ছা আর হচ্ছে শূদ্র হচ্ছে নিচু, আচ্ছা আমি তাহলে উল্টা বলেছি, দুঃখিত। আচ্ছা, তো দেখো জাতি বিসর্জনের কারণকে তুমি খুব সুন্দর করে লিখবে। বিলাসী গল্পে আমরা দেখতে পাই মৃত্যুঞ্জয়ের সেবা শুশ্রূষা দিয়ে সাপুরে মেয়ে বিলাসী তাকে সুস্থ করে তুলেছে, এবং এক পর্যায়ে গিয়ে সে সাপুরে মেয়ে বিলাসীকে বিয়ে করেছে, এবং বিলাসীকে বিয়ে করে সে মালোপাড়াতে বাস করতে থাকে, এবং তার শ্বশুরের হাতে, তার নামজাদা শ্বশুরের হাতে সে শিষ্যত্ব গ্রহণ করে, এবং সে সেখান থেকে মন্ত্রসিদ্ধি লাভ করে, এবং একটা সময় গিয়ে সে এই বিলাসীর জন্য তার নিজের জাত কায়স্থের সন্তান ছিল, সে নিজের জাতকে বিসর্জন দিয়ে বিলাসীকে বিয়ে করার পর সে একেবারে পুরোদমে সাপুরে হয়ে গেছে। এটাকে খুব সুন্দর করে লিখে দিবা। শেষ, সৌদামিনীর চরিত্রে কোন বৈশিষ্ট্যটি বিলাসীর সঙ্গে মিল পাওয়া যায়? দেখো সৌদামিনী চরিত্রের সাথে কি কি পয়েন্টগুলো মিল পাওয়া যায়, খুব চমৎকারভাবে মিল পাওয়া যায়। যে বিলাসী সে অন্যের যখন মৃত্যুঞ্জয় যখন মারা যাচ্ছিল, মৃত্যুঞ্জয় যখন অসুস্থ, তখন সে মানবিক হয়ে মানবীয় চরিত্র তার ভিতরে ফুটে উঠেছে। সে কি করেছে? সে তখন মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তুলেছে। আবার আমরা এখানে দেখতে পাই সৌদামিনী দেবী, তিনি একটা বাচ্চা ছেলেকে কুড়িয়ে এনে ওই অসহায় বাচ্চা ছেলের পাশে এসে তিনি দাঁড়িয়েছেন। বাচ্চা ছেলেকে তিনি কি করেছেন বলতো? বাচ্চা ছেলেটাকে তিনি লালন পালন তিনি করেছেন। তো এখানে এই জিনিসটাকে কি করেছে আমরা দেখতে পাই যে ফুটে তোলা হয়েছে। এরপর দেখা যায় যে সৌদামিনীর পিছনে যেমন মানুষ যেমন লেগে যায়, সৌদামিনী ভালো কাজ করতেছিল, সমাজের মানুষজন যখন এটাকে কুসংস্কার বানিয়ে দিল, যেমনিভাবে মানুষ এটাকে ভালো চোখে দেখলো না, তেমনিভাবে আমরা দেখতে পাই বিলাসীর সাথে একই কাহিনী হয়েছে। যে বিলাসী যখন জাত পাতের কাছে মানুষজন এটাকে মেনে নিতে পারেনি, বিলাসী কি করেছে বলতো? বিলাসী চরিত্রের সাথে কেন সৌদামিনীর এই চরিত্রগুলো তুলে ধরে, মানে যে মিলগুলো রয়েছে। এরপর দেখো মনোরঞ্জন যেন বিলাসী গল্পে খুড়ারই প্রতিচ্ছবি, বিষয়টি মূল্যায়ন করো। তো আমাদের যে খুড়া ছিল, খুড়া কি করেছে? দিন রাত ওই মৃত্যুঞ্জয়ের নামে এলাকার চারদিকে হেঁটে হেঁটে শুধু বদনাম রচনা করতো। এখানে সেই জিনিসটাই বলেছে যে এই মনোরঞ্জন এই কাজটাই করতো। কি করতো বলতো? মনোরঞ্জন সারাদিন ওই সৌদামিনী দেবীর নামে অপপ্রচার চালাচ্ছে গ্রামের ভিতরে, সেই জিনিসটাকে এখানে কি করেছে? তুলে ধরা হয়েছে। ওকে, সো আশা করি মোটামুটি পারা যাবে। হ্যাঁ, আশা করি মোটামুটি পারা যাবে। এবার ভাই খেয়াল করে দেখো। আচ্ছা, এবার বলো তো ভাইয়া এই পুরো বিলাসী গল্পটা তোমার কাছে কেমন লাগছে? একটু বলো তো ভাইয়া,
এই যে এগুলো তোমরা কিন্তু কলেজে পড়ছো, আমি কিন্তু খুব ধরে 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 দুইটা ক্লাসের ভিতরে, বড় বড় দুইটা ক্লাসের ভিতরে এগুলো কিন্তু তোমাদেরকে শেষ করার জন্য ট্রাই করছি। ওকে, তো আমাকে একটু বলো যে পারবা কিনা, তোমরা পারবা, তোমরা বুঝতে পেরেছো, এইটাই মনে করো শান্তি, এটাই আমার প্রশান্তির জায়গা, আর কিছু না। যদি বুঝে থাকো তাহলে চলে আসো, আমরা আরেকটা আমরা একটা কবিতা পড়ি। ওকে, সো কবিতাটা হচ্ছে ফেব্রুয়ারি 1969। ফার্স্ট অফ অল আমরা একটু লেখক সম্পর্কে একটু জানি। আচ্ছা ঠিক আছে, জোস লাগছে ভাইয়া, ভালো লেগেছে ভাইয়া, দারুণ, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমরা একটু প্রথমত একটু ফার্স্ট অফ অল আমরা একটু শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 কবিতার যে লেখক আমরা তার সম্পর্কে একটু জানি। আচ্ছা ঠিক আছে, এইবার খেয়াল করো, জন্ম 1929 সালের 24 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন, এবং পারিবারিক হিসাবে তিনি 23 অক্টোবর, ঠিক আছে 24 অক্টোবর, আর পারিবারিক হিসেবে বললে 23 অক্টোবর। তো 24 অক্টোবর যেটা, এটাই আমরা রাইট অ্যান্সার যদি দুইটা থাকে। তো ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ছিল তার নরসিংদী জেলার, মানে লেখক সম্পর্কে আমরা জানতেছি, নরসিংদী জেলার রামপুরার পাহাড়তলি গ্রামে, এবং তার ডাক নাম ছিল কি বাচ্চু, এবং ছদ্মনাম ছিল মজলুম আবিদ। খুব গুরুত্বপূর্ণ। তাহলে লেখকের ডাক নাম কি ছিল? শামসুর রহমান। তার নাম কিন্তু শামসুর রহমান না, নাম হচ্ছে শামসুর রহমান, ঠিক আছে, শামসুর রহমান। ওকে, তো দেখো শামসুর রহমান যে ছিল, ডাক নাম ছিল তার বাচ্চু, এবং তার ছদ্মনাম ছিল কি, উত্তর হচ্ছে মজলুম আবিদ। এরপর দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কারাগারে ছিলেন, তখন তার উদ্দেশ্যে তিনি টেলেমেকাস নামক একটি কবিতা রচনা করেন। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে, যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে লিখছে, একটা হিডেন টিক্স, যেখানে বঙ্গবন্ধু আছে কেউ যদি বঙ্গবন্ধুকে নিয়ে লেখে, এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসবেই। তাহলে বঙ্গবন্ধুকে নিয়ে তার রচিত কবিতার নাম হচ্ছে টেলেমেকাস। সম্পাদনা করেছেন তিনি দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক হিসেবে। তার মানে তিনি একজন সাংবাদিক ছিলেন। সাংবাদিক পুরস্কার ও পদক, আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, স্বাধীনতা পদক 1991-তে, এবং তিনি মৃত্যুবরণ করেন 1907 সালের 17ই আগস্ট, তিনি ঢাকাতে মৃত্যুবরণ করেন। পিডিএফ দিয়ে দিলে পেয়ে যাবা। এবার আসলে এই প্রশ্ন সলভ করো যে শামসুর রহমানের জন্ম তারিখ কোনটি? 20 অক্টোবর, তারপর হচ্ছে দেখো 24 নভেম্বর, এখানে সাল দেওয়া আছে, 24 অক্টোবর, বলো কি হবে, দ্রুত বলো। শামসুর রহমান না, তার নাম হচ্ছে শামসুর রহমান, লেখকের নাম শামসুর রহমান। ওকে, নট রহমান। আচ্ছা এটা সলভ করো, দেখি পারো কিনা, দ্রুত। এখন দেখো এখানে আমরা বলেছি যে 23-24 অপশানে সাধারণত দুইটা দেওয়া থাকবে না। তো এখন খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে 23 নাই, 24 অক্টোবর যেটা, খেয়াল করো 24 অক্টোবর, 23 অক্টোবর কিন্তু কোথাও দেওয়া নাই, তার মানে এখানে হবে 24 অক্টোবর, অর্থাৎ ডি হবে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এইবার আসো আমরা একটু এই প্রশ্নটা সলভ করি, খেয়াল করো। আচ্ছা অনেকগুলো প্রশ্ন। আচ্ছা এবার এটা সলভ করো যে শামসুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? চট্টগ্রামে, নরসিংদীতে, বগুড়ায়, ঢাকায়, বলো। শামসুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? চট্টগ্রাম, নরসিংদী, তারপর হচ্ছে কি বগুড়া, ঢাকায়। দ্রুত এটা বলো, এটা উত্তর করো। দেখো এটা কিন্তু আমরা কিন্তু একদম ডিরেক্টলি কোথায় হবে বলো, দ্রুত বলো। এটা কিন্তু ডিরেক্টলি আমরা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাই। খেয়াল করো, এই যে পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রামপুর ইয়েতে, ঠিক আছে। তো ডাকনাম কি ছিল, আশা করি বুঝতে পেরেছো। এখন তুমি খেয়াল করে দেখো, পৈতৃক নিবাস ছিল তার ইয়েতে, এবং তিনি জন্মগ্রহণ করেন কোথায়? জন্মগ্রহণ করেন কিন্তু ঢাকাতে, খুব ইম্পর্টেন্ট। কিন্তু তার মানে জন্মগ্রহণ করেছেন ঢাকাতে, কিন্তু বাপের বাড়ি যেখানে ছিল সেটা ছিল আবার তোমার কোথায়? নরসিংদীতে। ওকে, সো এখানে রাইট অ্যান্সার কি হবে বলো তো? এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে অবশ্যই হবে ঢাকায়, অবশ্যই হবে ঢাকায়, কিন্তু পৈতৃক নিবাস বললে সেক্ষেত্রে উত্তর হচ্ছে নরসিংদী। সো ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা ধরো আমার বাপের বাড়ি হচ্ছে নোয়াখালী, এখন আমি যদি জন্মগ্রহণ করি ঢাকায়, তাহলে আমার পৈতৃক নিবাস নোয়াখালী, কিন্তু আমি জন্মগ্রহণ করছি ঢাকাতে, ব্যাপারটা হচ্ছে এই। আচ্ছা এরপর আসো, মুক্তিযুদ্ধ চলাকালীন কোন ছদ্মনামে তিনি কবিতা লিখতেন? অর্থাৎ তার ছদ্মনামটা কি, এখানে এই জিনিসটা জানতে যাচ্ছে, বলো উত্তর করো। তার ছদ্মনামটা কি, এখানে এই জিনিসটা জানতে চাচ্ছে। নীল লোহিত, ভানুসিংহ, বীরবল, মজলুম আদিব। বলো কি হবে এটা? আচ্ছা সূত্র হবে কি বলতো? আমরা দেখেছি শেষটা মজলুম আদিব, এটাই তার ছদ্মনাম ছিল। এরপর শামসুর রহমান সম্পর্কে নিচের কোন উক্তিটি যথার্থ? তিনি রোমান্টিক কবি ছিলেন না, তিনি ছিলেন পল্লী কবি ছিলেন জসীমউদ্দিন। তিনি নাগরিক কবি ছিলেন, বিপ্লবী কবিও না, উত্তর হচ্ছে তিনি নাগরিক কবি ছিলেন। ওকে, এটা আমি সলভ করে দিলাম, তিনি নাগরিক কবি ছিলেন। পরীক্ষাতে প্রশ্ন আসবে যে নাগরিক কবি কি, উত্তর হচ্ছে শামসুর রহমান।
এখন এখানে আসে পিডিএফটা দিয়ে দিলে তোমরা এখান থেকে শামসুর রহমানের যে রচনাবলী রয়েছে এগুলো খুব ভালো করে পড়বা। যেমন কাব্যগ্রন্থের ভিতরে রয়েছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এরপর দেখো রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, প্রতিদিন ঘরহীন ঘরে, বন্দি শিবির থেকে, নিরলক দিব্যরথ, বাংলাদেশ স্বপ্ন দেখে, দুঃসময় মুখামুখি, বুক তার বাংলাদেশের হৃদয়, উদ্ভট ওটের পিছনে চলেছে স্বদেশ, নিজ বাসভূমে। এগুলো হচ্ছে তার যে কাব্যগ্রন্থ, এগুলো একটু পরে রাখবা। এরপর আসলে তার বিখ্যাত যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো কি, স্বাধীনতা তুমি, তুমি আসবে বলে হে স্বাধীনতা, আমাকে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, এলাস আমার, আমরা রাখবো কোথায়, আসাদের শার্ট, হ্যাঁ, একটি ফটোগ্রাফ, শিশুতোষ গ্রন্থ, মানে যেগুলো শিশুতোষ গ্রন্থ মানে হচ্ছে যে গ্রন্থগুলো শিশুদের জন্য রচনা করেছে, অ্যালোটিং ব্যালটিং ব্যালাটিং, দান বাংলা কুড়ো দিব, এরপর হচ্ছে কি যে গোলাপ ফুটে খুকির হাতে, হ্যাঁ, আত্মস্মৃতি, তারপর দেখো কালের ধুলোয় লেখা, এরপর হচ্ছে স্মৃতির শহর, এরপর দেখো উপন্যাস অক্টোপাস, এরপর দেখো অদ্ভুত আধার এক, এরপর দেখো এলো সে অবেলায়, হ্যাঁ, নিয়ত মন্তাজ, এরপর প্রবন্ধ রয়েছে অমৃত্য তার জীবনানন্দ। এই হচ্ছে মোটামুটি বিষয়। সো আই হোপ ব্যাপারটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছ যে শামসুর রহমানের রচনা বলি। এরপর খেয়াল করো, এইটা একটু খেয়াল করো যে দেখো দেখো এটা একটু সলভ করো যে বন্দি শিবির থেকে এবং উদ্ভট ওটের পিছনে স্বদেশ বিখ্যাত কাব্যগ্রন্থ দুটি কোন কবির রচনা? এত ইনফরমেশন তো মেইন বইতে নাই, এটাই তো মেইন বই আর স্লাইডের ভিতর পার্থক্য বাবা। মেইন বই তো আমি তো আর স্লাইডে তুলে দিই নেই, যদি তাই হতো তাহলে এত কিছু থাকতো না। আচ্ছা, সো এটা কি হবে? সো এটার উত্তর হবে কি সৈয়দ শামসুল হক? না, দেখো এইটা দেখে অনেকে শামসুল দেখে অনেকে এটা দাগাই দিবে, উত্তর হচ্ছে শামসুর রহমান। ঠিক আছে, সো সি হবে রাইট অ্যান্সার। ওকে, সো কি হবে বলো তো? সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এইবার খেয়াল করো, আমরা একটু চলে যাই আমাদের কবিতাতে চলে যাই। তো কবিতাতে চলে যাওয়ার আগে এখানে তুমি খেয়াল করে দেখো, আমরা একটু দেখি যে ফেব্রুয়ারি 1969 কবিতার যে মূল যে বিষয়বস্তু, মূল কাহিনীটা আগে আমরা একটু জেনে নিই। দেখো কত সুন্দর করে তোমাদেরকে পড়ায়, আগে মূল কাহিনী, মূল কাহিনীর পর আস্তে আস্তে কবিতায় যায়, আগে লেখক পরিচিতি, ফর্মালি সব জিনিস। ফেব্রুয়ারি 1969 কবিতার মূল ভাব দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতার মূল ভাবটা কি? কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 সংগ্রামী চেতনা, দেশপ্রেম, গণজাগরণ উদ্বুদ্ধ করার মতো একটি কবিতা। 1952 সালে ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের সূত্র ধরে তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসন, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে, হ্যাঁ, গড়ে ওঠা আন্দোলন 1969 সালে গণ অভ্যুত্থান রূপ নেয়। অর্থাৎ এই যে প্রথমত আমরা মূলত ভাষার জন্য আন্দোলনটা শুরু হয়েছে কিসে? 1952-তে। 52-এর পরে আবার যে আন্দোলন হয়েছে সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থান কেন হয়? পাকিস্তানিদের শাসক যারা রয়েছে তাদের শাসন, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে মূলত 1969-এ গণ অভ্যুত্থান তৈরি হয়। এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে, মানে খুবই রাগান্বিত হয়ে, ক্ষুব্ধ হয়ে ঢাকার রাজপথে জনগণের ঢল নামে। এ কাতারে সামিল হয় গ্রামগঞ্জের সাধারণ মানুষ, কলকারখানা শ্রমিক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক সহ সকল শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়। এইবার দেখো কবি এই কবিতায় পরম মমতায়, শ্রদ্ধা, ভালোবাসা, সকল মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার শৈল্পিক রূপ দিয়েছেন। এই আন্দোলনে পুলিশের গুলিতে আসাদুজ্জামান, মতিউর রহমান, ডক্টর শফিকুজ্জোহা প্রমুখ মৃত্যুর ভাষা, শহীদদের সালাম ও বরকতের প্রতীকী তাৎপর্য তিনি তুলে ধরেছেন। মানে সালাম, বরকত, এরা তো ভাষা আন্দোলনে 52-তে মারা গিয়েছে, এদেরকেই মনে হচ্ছে দেখেছে যে তারপরে 1969-এ এই যে শামসুজ্জোহা, আসাদুজ্জামান, মতিউর রহমান, মতিউর, এদের ভিতরেই মনে হচ্ছে যে সেই ভাষা শহীদদেরকে তিনি দেখতে পেয়েছেন। আমরা একটু কবিতাতে আসি। কবি বলেছেন, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। এখানে কৃষ্ণচূড়া বলতে বোঝানো হচ্ছে রক্তের প্রতীকী অর্থে, রক্তের রং লাল, এই জিনিসটাকে বলেছেন যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া শহরের থরে থরে। আবার বলতে বোঝানো হচ্ছে আগে কোথায় ফুটছে? আগে 1952-তে ফুটছে। লেখক এখানে বলছে যে 1952-তে একবার ভাষার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এখন 1969 এসে মনে হচ্ছে আবার রক্ত দিয়ে যাচ্ছে। এজন্য এটাকে, রক্তকে তিনি তুলনা করেছেন কৃষ্ণচূড়া ফুলের সাথে, কেমন নিবিড় হয়ে, একদম একত্রিত হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে হয়, হ্যাঁ, ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। বলেছেন লেখক কখনো একা হেঁটে যেতে এই কৃষ্ণচূড়া ফুলকে দেখে, কখনো বা মিছিলে, কখনো বা মনে হয় যে ফুল নয়, এই কৃষ্ণচূড়া এটা মূলত ফুল নয়, এটা শহীদদের রক্তের ঝলকিত বুদবুদ। শহীদের রক্ত যেমন লাল, এটা মনে হচ্ছে এই শহীদদের রক্তের প্রতিনিধিত্ব করছে, স্মৃতিগন্ধে ভরপুর। তাহলে এই গন্ধ, স্মৃতি গন্ধ ভরপুর কোথায়? এই কৃষ্ণচূড়ার ভিতরে, পূর্বের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। তাহলে আমাদের চেতনার রং কি? 21-এর এই কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। আসো আমরা একটু প্রশ্ন সলভ করি। দেখো প্রশ্নে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি 1969 কবিতায় কবির স্মৃতিগন্ধে ভরপুর হয়ে আছে কি? কৃষ্ণচূড়া ফুল, 21শে ফেব্রুয়ারি, 21-এর কৃষ্ণচূড়া, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ।
বলো কি হবে? দাঁড়াও, একটা আমি ব্যান করি। ও এখানে আইসা বলতেছে আই লাভ ইউ মেঘনা। দাঁড়াও, ওরা আমি ক্লাসে ব্যান করি। দাঁড়াও, ওর নাম শান্ত। ওরে আচ্ছা ব্যান করলাম না, ওরে সাসপেন্ড করলাম আমি 3 দিনের জন্য। ওকে ওকে, ওরে গ্রুপ থেকে আমি সাসপেন্ড করলাম। ওকে ঠিক আছে। ওকে, এইবার আসো, খেয়াল করো, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এখন এখানে তুমি খেয়াল করে দেখো তো, এখানে 1 নাকি 3, মানে ক নাকি গ, এ নাকি সি। এইবার খেয়াল করো, দেখো একটু ভালো করে খেয়াল করো। তো বলা হচ্ছে যে স্মৃতিগন্ধে দেখো 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। 21-এর কৃষ্ণচূড়া আসছে কিন্তু পরে, এর আগে শুধু কৃষ্ণচূড়ার কথা বলা হয়েছে। 21-এর কৃষ্ণচূড়া কি আমাদের চেতনার রং। তার মানে খেয়াল করে দেখো, স্মৃতিগন্ধে ভরপুর কিন্তু 21-এর কৃষ্ণচূড়া না, শুধু কৃষ্ণচূড়া ফুল। 21-এর কৃষ্ণচূড়ার কথা বলছে, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। আর দেখো এর আগে যেটার কথা বলছে ওইটা শুধু কৃষ্ণচূড়ার কথা বলছে, তার মানে এখানে হবে ক। ঠিক আছে, এখানে হবে ক। এর পাশে এটা একটু সলভ করো যে 21-এর কৃষ্ণচূড়া কথাটি আমাদের কি স্মরণ করিয়ে দেয়। 21শে এপ্রিলের কথা, 21শে আগস্টের কথা, 21শে ফেব্রুয়ারির কথা, 21শে জানুয়ারির কথা। বলো কি হবে? তার মানে খেয়াল করে দেখো, 21 মানে কিন্তু 21শে ফেব্রুয়ারি। 21 মানে 21শে ফেব্রুয়ারি, তার মানে এখানে সি হবে, এটা আমরা পারবো। আচ্ছা এইবার আসো, বলা হচ্ছে যে শুধু যে সবাই ভাষার জন্য কাজ করে তা কিন্তু না। বলা হচ্ছে এ রঙের বিপরীতে আছে অন্য একটি রং। এ রঙের বিপরীতে আছে অন্য একটি রং মানে কি বাবা? খেয়াল করে দেখো, বলছে সবাই যে শুধু দেশের জন্য কাজ করবে, ভাষার জন্য কাজ করবে তা কিন্তু না। এই রংটা যারা দেশের জন্য কাজ করে, এর বিপরীতে আছে আরেকটি রং, তার মানে যেটা ভালো রং না। এই রং বলতে বোঝানো হচ্ছে যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রত্যাহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। অর্থাৎ সবাই দেশের পক্ষে কাজ করবে তা কিন্তু না। অনেকেই আছেন যারা সন্ত্রাস বয়ে আনে, যারা দেশের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং প্রত্যাহিকতায় প্রতিনিয়তই তারা এই কাজ করে যাচ্ছেন। এখন সে রং চেয়ে গেছে, চেয়ে গেছে মানে সর্বত্র ছড়িয়ে গেছে, চেয়ে গেছে মানে কি? ছড়িয়ে গেছে। এখন সে রং চেয়ে গেছে পথঘাট সারা দেশ ঘাতকের অশুভ আস্তানায়। এখন সেই রংটা ছড়িয়ে পড়েছে পথঘাট ঘাতকের অশুভ আস্তানা, সব জায়গাতে এই রংটা মানে সন্ত্রাসিকতা সব জায়গাতে কি হয়েছে? ছড়িয়ে পড়েছে। আসলে এই প্রশ্নটা সলভ করো, কোন রং চোখে ভালো লাগে না? যে রং পাকা নয়, যে রং গাঢ় নয়, যে রং হালকা নয়, যে রং সন্ত্রাস আনে। বলো, দ্রুত বলো। বলো কি হবে, দ্রুত। আচ্ছা, সো তার মানে কি হবে বলো তো? কি হবে? আমরা কিন্তু দেখেছি যে যে রং সন্ত্রাসিকতা প্রত্যাহিকতায় সন্ত্রাস বই আনে সে রং ভালো লাগে না। তার মানে অবভিয়াসলি এখানে কি হবে? উত্তর হবে ডি। প্রত্যাহিকতা আমাদের মনে সারাক্ষণ যে রং ধোলা দেয় তা হলো যে রং সন্ত্রাস আনে, যে রং সুখ আনে, যে রং শিল্পী মন তৈরি করে, যে রং হতাশা আনে। বলো কি হবে? বলো এটা কি হবে, দ্রুত বলো এটা কি হবে? গুড। তাহলে এটা কি হবে বলো তো? এটা হবে যে রং সন্ত্রাস আনে, অর্থাৎ ক হবে। এরপর দেখো, এখন সে রং চেয়ে গেছে পথঘাট সারা দেশ। এখানে কোন রঙের কথা বলা হয়েছে? কৃষ্ণচূড়ার রং, সন্ত্রাসের রং, ভালোবাসার রং, বিপ্লবের রং? এটা একটা ক্রিয়েটিভ প্রশ্ন, দেখি পারো কিনা। বলো দ্রুত এটার উত্তর দাও, দেখি পারো কিনা। আচ্ছা গুড। তার মানে যে রং সন্ত্রাস আইন, ঠিক আছে। দেখো একটা ক্লাসে কত হাজার হাজার মানে কত শত শত এমসিকিউ তোমাদের সলভ হয়ে যায়, তোমরা তো এটা ট্যারি পাও না। আচ্ছা এরপর খেয়াল করো, এরপর বলছে যে আমি আর আমার মতো ওই বহু লোক, আমি আর আমার মতো অনেক লোক, রাত্রি দিন বুলণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা কেউ আধমরা। মানে ঘাতকের আস্তানায় বলতে বোঝানো হচ্ছে, ঘাতক বলতে বোঝানো হচ্ছে যারা ওই যে সন্ত্রাস বই আনে, যারা দেশের বিপক্ষে কাজ করে, বিরুদ্ধে কাজ করে, তাদের কবলে আমরা অনেকেই। কেউ মরা, কেউ তাদের কাছে মরে গেছে, কেউ আধমরা, কেউ বেঁচে আছে কিন্তু মরার মতো, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। মানে কেউ কেউ আছে তাদের এই অপকর্ম কেউ মেনে নিতে পারে না, তারা জিদে একেবারে বিপ্লবে তারা ফেটে পড়ে, বিপ্লব করবে, মানে অন্যায়কে তারা মাথা নত করে মেনে নিবে না। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। মানবিক বাগান বলতে বোঝায় মানুষের যে মেলবন্ধন, এটা আস্তে আস্তে তছনছ হয়ে যাচ্ছে। বুঝি তাই 1969 আবার সালাম, 1969 আবার সালাম, রাজপথে শূন্য তোলে ফ্ল্যাগ। বলা হচ্ছে যে
52 তো একবার সালাম এসেছে, এখন মনে হচ্ছে যে এই বিপ্লবী যারা রয়েছে তাদের মতোই সালাম, হ্যাঁ ওই যে শামসুজ্জোহা এদেরকে বলেছে সালামের সাথে যে সালাম রাজপথে নামে এবং শূন্য তুলে ফ্ল্যাগ, এরপর বলছে যে বরকত বুক ফাতে ঘাতকের থাবার সম্মুখে। তাহলে বরকত কি করে? বুক ফাতে ঘাতকের থাবার সম্মুখে। ওকে দেখো এই যে বরকতের কাজ কি? বুক ফাতে। দেখো ব দিয়ে বরকত বুক ফাতে, এভাবে মনে রাখবা। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, এরপর দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় উল্লেখকৃত কবি এবং কবির মতোই বহু লোক এখন কোথায় আছে? মিছিলে, রাজপথে, আন্দোলনে, ঘাতকের আস্তানায়। বলো কি হবে? কোমল বন কি? মানুষের যে বন্ধন, মানবীয় যে বাগান, মানুষের যে বন্ধন, সেটা আস্তে আস্তে তছনছ হয়ে যাচ্ছে। মনুষ্যত্ব, বুঝতে পেরেছো? গুড, এটা 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 দ্রুত সলভ করো। তো লেখক বলতেছে যে আমি আর আমার মতোই বহু লোক কি হচ্ছে? ঘাতকের আস্তানায়। তারা কোথায় আছে বলো? ঘাতকের আস্তানায়। ওকে, ঘাতকের আস্তানায়, এইটাই। এরপর খেয়াল করো, এরপর বলছে রাত্রি দিন বুলণ্ঠিত ঘাতকের আস্তানায় কেউ মরা কেউ আদমরা। এর পরের চরণটা কি বলো? এর পরের চরণটা কি হবে? মানবিক বাগান কমল বন হচ্ছে তছনছ, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া, আবার সালাম নামে রাজপথে, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। বলো কি হবে এটা? বুলণ্ঠিত মানে কি? বুলণ্ঠিত মানে হচ্ছে মানে কেড়ে নেওয়া আর কি। বুলণ্ঠিত কেড়ে নেওয়া। ওকে, লণ্ঠন লুণ্ঠিত হয় না? আচ্ছা ওকে, সো এটা কি হবে বলো তো? এইটা হবে গুড, এটা হবে কি? কেউ বা ভীষণ জেদি, গুড, এটা হবে এটা। কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে, এই যে এখানেই আছে, দেখো কবিতাতেই আছে, এই যে রাত্রি দিন বুলণ্ঠিত ঘাতকের আস্তানায় কেউ মারা কেউ আদমরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। আচ্ছা এরপর খেয়াল করো, এরপর দেখো এটা একটু সলভ করো যে বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, এই চরণের আগের চরণ কোনটি? দেখো কবিতার লাইনগুলো ভালো করে পড়লে এমনিতে পারবা। এখন এখানে বলছে আগের চরণ, তার মানে তুমি এখানে 4টা যে চরণ আছে এই চরণগুলো আগে পড়বা, এইটার সাথে এইটাই মিলাবা, তাহলে সিকোয়েন্স খুঁজে পাবা। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, বরকত বুক পাতে মিলে নাই। আমি আর আমার মতোই বহু লোক, বরকত বুক পাতে ঘাতকের থাবা সব মিলে নাই। আবার সালাম নামে রাজপথে শূন্য তুলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে, এইবার মিলছে। তার মানে এখানে কি হবে? সিটা হবে রাইট অ্যান্সার। ওকে আচ্ছা এইবার আসো শেষ। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, পরীক্ষাতে প্রশ্ন আসবে কার চোখে আলোচিত ঢাকা? সালাম। সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। তরুণ শ্যামল মানে তরুণদের, শ্যামল মানে হচ্ছে সবুজ, সবুজ পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, আমরা রাজপথে দেখেছি এই জনসাধারণ মানুষজন, আমরা সবাই দেখেছি। কি দেখেছি? দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরেও অবিরত অবিনাশী বর্ণমালা, মানে ভাষা আন্দোলনে সালামের যে প্রভাব সেটাকে তুলে ধরে। এখানে অবিনাশী বর্ণমালা, মনে হচ্ছে যে সালামের হাত থেকে বর্ণমালা ঝরতেছে। আসলে বর্ণমালা তো ঝরা যায় না, বলা হচ্ছে যে সালামরা ভাষার জন্য কি করেছে, এই বর্ণমালার জন্য তারা যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। রাত্রি দিন বুলণ্ঠিত ঘাতকের থাবার সম্মুখে কেউ মারা কেউ আদমরা, এটা আমরা অলরেডি সলভ করলাম। আচ্ছা এরপর দেখো আর বরকত ঘাড় উচ্চারণে বলে, এই যে দেখো বরকত বলে, ঘাড় উচ্চারণকে বলে বরকত বলে। এখানে কনফিউশন তৈরি হবে যে সালাম বলে না বরকত বলে, সেই জন্য তোমাদেরকে হিডেন টিক্সটা শিখিয়ে দিচ্ছে। এই যে বরকতের বলের তার মানে ঘাড় উচ্চারণে বরকত বলে। কি বলে? এখনো বীরের রক্তে দুখুনি মাতার অশ্রু জলে, ফুটে ফুল বাস্তবে বিশাল সত্তরে, হৃদয় হরিত উপত্যকায়। বলছে যে এখনো বীরের রক্তে দুখুনি মাতার অশ্রু জল, এখনো বীরের মায়ের অশ্রু জল প্রবাহিত হচ্ছে। এরপর বলছে যে সেই ফুল আমাদের চেতনার রং, অর্থাৎ এই যে ফুল ফুটেছে এই ফুলগুলো আমাদের চেতনার রং, শিহরিত ক্ষণে ক্ষণে, হ্যাঁ আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়া, আনন্দের রৌদ্র হোক আর দুঃখের ছায়া হোক, এটা আমাদের চেতনারই রং। এবার সেটা যাচাই করে নিজেকে। এখনো এখানে ডট, এই জায়গাতে কি বসবে? রক্তে দুঃখিনী, এই জায়গাতে কি বসবে? হ্যাঁ অশ্রু জলে, এখানে টাইপিং মিস্টেক আছে, অশ্রু জলে, ফুটে ফুল বাস্তবে বিশাল ছত্তরে, খালি করে উপযুক্ত শব্দগুলো কি হবে? এখনো বীরের রক্তে দুঃখিনী মায়ের, এটা হবে নাকি এখনো বীরের রক্তে, হ্যাঁ এখনো বীরের রক্তে দুঃখিনী বোনের, এখনো সন্ত্রাসীর রক্তে দুঃখিনী মায়ের, এখনো সন্ত্রাসীর রক্তে দুঃখিনী বোনের। বলে কি হবে? গুড, কি হবে বলো তো? গুড, এটা হবে কি? এখনো বীরের রক্তে দুঃখিনী মায়ের, তার মানে এখানে ক হবে, এখনো বীরের রক্তে দুঃখিনী মায়ের, ঠিক আছে? সো ক হবে। আচ্ছা এইবার আসো এটা একটু সলভ করো যে ফুটে ফুল বাস্তবে বিশাল চত্বর, চরণটির পরের চরণ কোনটি? হৃদয় হরিত উপত্যকায়, এখানে হরিত হবে, হৃদয় হরিত উপত্যকায় সেই ফুল আমাদের চেতনা। দেখলাম রাজপথে সালামের মুখে আজ, দেখো কোনটা মিলে?
এই 4 চরণের কোন চরণটা এই চরণটার পরে আনলে মিলে? কোন চরণটা এই চরণটার পরে আনলে মিলে? গুড, কি হবে? এ হবে। এ একদম শেষ লাইনের আগের লাইন ছিল এটা, তার মানে এখানে এ হবে। কবিতার লাইন থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছে। এবার আসে একটু সৃজনশীলটা দেখাই, তোমাদের একাডেমিকে সৃজনশীল আসবে, সৃজনশীলগুলো একটু দেখাই। এখানে বিশাল বড় একটা উদ্দীপক দেওয়া আছে, আগে উদ্দীপকটা ভালো করে পড়ো। উদ্দীপকে বলা হচ্ছে কি, খেয়াল করো। উদ্দীপকে বলা হচ্ছে যে মনে রাখতে হবে মানুষের অন্যের ভাষা কখনো আত্মপ্রকাশে সক্ষম নয়। অন্যের ভাষা মানুষ কখনো আত্মপ্রকাশে সক্ষম নয়। আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা দেখি 19বিংশ শতাব্দীতে যখন প্রথম বাংলা সাহিত্যের আধুনিকতায় উজ্জীবিত ঘটল, সেই সময়কার দুজন প্রধান পুরুষ মাইকেল মধুসূদন দত্ত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথমে ইংরেজিতে লিখেছিলেন, মানে তারা প্রথমে ইংরেজিতে লিখত। মাতৃভাষার সাহায্য ছাড়া তিনি প্রতিষ্ঠা অর্জন করতে সক্ষম হবেন না। তারা প্রথম দিকে ইংরেজি লিখত, কিন্তু ইংরেজি সাহিত্যে তাদের কোনো নাম কাম নাই। তারা বাংলা সাহিত্যেই সুনাম অর্জন করে নিয়েছেন। পৃথিবীর ইতিহাসে, সাহিত্যের ইতিহাসে দু একজন দেখা যায় যারা অপরের ভাষার সাহিত্য রচনা করে শ্রেষ্ঠতর অধিকারী হয়েছেন। মানে এরকম হয়তো দুই একজন দেখা যায় যে বাঙালি মানুষ কিন্তু ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে বিখ্যাত হয়েছেন। সে অসম্ভব নগণ্য, মানে সেটা খুব একটা কম হয়। তাই নিজের ভাষায় সাহিত্য সৃষ্টি একমাত্র সম্ভবপর। নিজের ভাষায় কেউ যদি লেখালেখি করে তাহলে সে ভালো করতে পারবে। অন্যের ভাষায় কিন্তু সাহিত্য সৃষ্টি সম্ভবপর নয়, মানে সেটা খুব একটা সম্ভব হয় না। এরপর দেখো, প্রতিষ্ঠা অর্জন সম্ভব নয়, সে কারণে মাতৃভাষার প্রতি মানুষের মমতা অগাধ। এটা হচ্ছে 21-এর চিন্তা, সৈয়দ আলী হাসানের 21-এর চিন্তা থেকে এই প্যারাটা নেওয়া হয়েছে এবং এটা তোমাদের উদ্দীপক হিসাবে ধরে দেওয়া হয়েছে। এখন এই সৃজনশীলতা থেকে আমরা আসলে কি বুঝলাম? এই সৃজনশীলতা থেকে আমরা বুঝলাম যে মানুষ নিজের ভাষাকেই ভালোবাসতে হবে। কেউ যদি লেখালেখি করতে চায় অবশ্যই নিজের ভাষায় লেখালেখি করতে হবে, তাহলে সে ভালো বুঝতে পারবে। অন্যের ভাষায় লেখালেখি করে খুব একটা এগিয়ে যাওয়া যায় না। এবার দেখো পরীক্ষাতে কত প্রশ্ন এসেছে যে সৃজনশীল ক, ফেব্রুয়ারি 1969 কবিতার দুজন ভাষা শহীদের নাম আমরা জানি, একজন সালাম আরেকজন বরকত। শেষ। খতে বলা হচ্ছে এই রঙের বিপরীতে আছে অন্য একটি রং, ব্যাখ্যা করো। তো এটা তুমি খুব সুন্দর করে লিখতে হবে, মানে যারা দেশের দশের পক্ষে যারা কাজ করে, ঠিক আছে, যারা দেশের এবং দশের পক্ষে কাজ করে, তার মানে খেয়াল করে দেখো তাদের কথা এখানে অন্য রং বলতে পাকিস্তানি হীন শাসকদের বোঝানো হয়েছে, যারা ওই যে সন্ত্রাস বয়ে আনে। পাকিস্তানি রাষ্ট্র সৃষ্টির পর থেকে বাঙালিরা নানাভাবে শাসন শোষণের শিকার হয়েছে। পাকিস্তানিরা জোরপূর্বক বাঙালিদের মাতৃভাষার উপর আঘাত আনে। এতে বাঙালিরা প্রতিবাদ করলে তারা চালিয়েছে অমানবিক অত্যাচার, নিজের স্বার্থকে বড় করে বাঙালির স্বার্থকে করেছে ক্ষুণ্ণ। হ্যাঁ, এখানে আবার সংকেত দিয়ে দিয়েছে। সংকেত কি? চারদিকে বিশ্বাসঘাতক এবং প্রতারকদের। এখানে তখনকার সময় এ রঙের বিপরীতে আছে বলতে বোঝানো হচ্ছে পাকিস্তানিরা, এখনকার সময় বোঝানো হচ্ছে যারা সন্ত্রাস সৃষ্টি করে। ঠিক আছে, একজন বলছে ভাইয়া আপনার ক্যামেরার পিছনে স্লাইডে আবছা দেখা যায়, আমাদের একটু ক্যামেরা ঘুরিয়ে দেখেন। ক্যামেরা ঘুরিয়ে দেখানোর মতো একজন অবিবাহিত ছেলের রুম তুমি দেখতে চাও? কত বড় ব্যাককেল তুমি! আমি একজন অবিবাহিত ছেলে, আমার রুম গোছানো থাকবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, আমার রুম দেখতেছে, ভালো হয়ে যাও। ওরা এনে কিন্তু ব্লক মেরে দিতেন, খালি টাকা দিয়ে ভর্তি, সেটা লেগে ব্লক মারতে পারতেছে না। আজকে রুম মানে থাক, কইলে আন ভিডিও কাটবা, এটা লেগে কমন। এরপর আসো সৃজনশীল প্রয়োগমূলক যে সৃজনশীল 3 মার্কের। উদ্দীপকে ফেব্রুয়ারি 1969 সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ? ওই যে ভাষাকে ভালোবাসার যে ব্যাপারটা, এখানে সেই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে। দেখো, উদ্দীপকে কবিতায় বর্ণিত ভাষা আন্দোলনের ঘটনার মূল উদ্দেশ্যের সাথে সাদৃশ্যপূর্ণ। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণিত 21-এর চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ, কারণ 1952 সালে দেশের তরুণরা তাজা প্রাণের রক্তের বিনিময়ে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছে, মাতৃভাষার বাংলার গুরুত্ব অবদান করেছে। হ্যাঁ, অবদান রয়েছে। উদ্দীপকে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এবার ফেব্রুয়ারি 1969 যে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা হয়েছে, এটার সাথে তুমি মিল খুঁজে বের করবা। শেষ। এরপর দেখো সর্বশেষ যে প্রশ্নটা বলা হচ্ছে যে মাতৃভাষার গুরুত্ব অবদান উদ্দীপকের মাতৃভাষা সম্পর্কে বর্ণনা তুলে ধরা হয়েছে, তা 1952 সালে ভাষা আন্দোলনের মূল উদ্দেশ্যের সাথে এক সূত্রে গাথা যথার্থ প্রমাণ করো। খুব চমৎকার করে লিখে দিবা, নিজের মনের মাধুরী মিশিয়ে এখান থেকে লিখতে পারবা যে কি, যে মাতৃভাষার গুরুত্ব অবদান গুরুত্ব রয়েছে, এবং এতটাই গুরুত্ব যে আমরা নিজের জীবনের দিয়ে, নিজের বুকের তাজা রক্ত দিয়ে আমরা দেশটাকে, ভাষাটাকে আমাদের নিজের করে নিয়েছি। এবং সেই ভাষার সাথে এখানে বলা হচ্ছে যে 1952 সালে মাতৃভাষার যে গুরুত্ব, এটার সাথে তুমি এবার ভাষা 52 যে ভাষা আন্দোলন, এটাকে তুমি সুন্দর করে তুলে ধরবা। এখানে খুব সংকেত দেওয়া আছে, নিজেরা পড়লেই পারবা। পিডিএফটা যখন দিয়ে দিব, এই যে সৃজনশীল, এটার উত্তর এখানে একটু আর এখানে একটু, এটা একটু ভালো করে পড়ে রাখবা। ওকে, পড়লেই তোমরা পারবা, এটা আসলে কঠিন কিছু না। ঠিক আছে, তো আমাকে একটু জানিয়ে দাও যে আমাদের আসলে বাংলা বাজে ভর্তি হই তোমার আসলে অনুভূতি কেমন, আসলে কতটুকু তোমার প্রত্যাশার জায়গাটা আমি পূরণ করতে পেরেছি। আমি আমার জায়গাটা থেকে সর্বোচ্চ সাপোর্টটা দিই।
তো যাই হোক, এই যে আজকে আমি ঘুম থেকে উঠে ক্লাস নিয়েছি, আমি ঘুমাইছি, আমার কিন্তু ঘুম আসে নাই, জোর করে ঘুমাইছি, কারণ ঘুমাইলে তোমাদের ক্লাসটা হয়তো একটু ভালো, একটু অ্যাটেনশন ধরে রাখতে পারবো, দীর্ঘ সময় ধরে হয়তো তোমাদেরকে পড়াতে পারবো, এই জন্য কিন্তু ঘুমিয়েছি। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্টটা ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে যাব এবং দিচ্ছি। তোমরা আসলে কতটুকু উপকৃত হচ্ছ সেটা আমাকে একটু জানিয়ে দাও। ওকে, বেস্ট একজন বলছে, ভালো লাগছে স্যার। ওকে ঠিক আছে, ওকে ভাইয়া ঠিক আছে, ঠিক আছে, খুবই ভালো। ওকে ধন্যবাদ। ওকে, সো আসো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।